আরে দিনুদা, আপনি কোত্থেকে? বসুন বসুন। মিলন মাস্টার, তুমি ভেবেছিলে আমি বুঝি তোমাকে খুঁজে বের করতে পারবো না? না, ব্যাপারটা একেবারে উল্টো। মিলনদাকে খুঁজে বের করা এখন সব থেকে সহজ। আমি হচ্ছে আবুল হোসেন, বলতে পারেন মিলনদার বন্ধু। আমার আশ্রয়দাতা বলতে পারেন। ইনি হচ্ছেন দিনু অধিকারী, আপনাদের দিনু সবুজ অপেরার নতুন স্বত্বাধিকারী। কথা তো দেখছি বাতাসের আগেই পৌঁছে যায়। হ্যাঁ, আমার আসল নামটা বোধহয় আপনার জানা হয়নি। আমার আসল নামটা হচ্ছে দীনবন্ধু অধিকারী। কিন্তু তুমি তো জানো যাত্রা দলে তপভ্রংশ হয়ে দাঁড়িয়েছে এখন দিনু অধিকারী। তো দিনুদা, হঠাৎ করে আমার খোঁজ পড়লো কেন, ব্যাপারটা কি? মিলনদা, আপনারা কথা বলুন, আমি চায়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। দিনুদা, আমার মতো অধমের খোঁজ পড়লো কেন দিনুদা? মিলন মাস্টার, এত বিনয় দেখাবার কি আছে? দিনিউ সবুজ অপরার মালিক তার মাস্টারকে খুঁজবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এতে অবাক খবর কি আছে? না, বলছিলাম যে মালিক ইচ্ছা করলে মাস্টারের তো অভাব হয় না দিনুদা। হ্যাঁ, তাই যদি বলো তাহলে ধরে নাও যে দিনিউ সবুজ অপেরার মালিক তোমাকে মাস্টার হিসেবে নিয়োগ দিল। দিনুদা, বিষয়টা হচ্ছে কি, আমি তো এই যাত্রা রক্ষা আন্দোলনের মধ্যে খুব গভীরভাবে জড়িয়ে গেছি। মাস্টারের কাজটা আমাকে দিয়ে হবে কিনা সেটা একটা ভাববার বিষয়। মিলন মাস্টার, আন্দোলন আন্দোলন করে কি হবে? তোমার মতো অনেক আন্দোলন আমিও করেছি, কোনো লাভ নেই। যদি দলই না থাকে তাহলে যাত্রা শিল্প নিয়ে আন্দোলন করে কি করবে মাস্টার? নেন দিনুদা, চা ছাড়া কি কোনো আলোচনা ফলপ্রসূ হয়? ঠিক ঠিক। ধান কাটতে যাব আমি, সোনা বাজুর বিলে এলো সখী না, গরু দুটি গুড়ায় বাঁধে দে না। ধান কাটতে যাব আমি, সোনা বাজুর বিলে এলো সখী না, গরু দুটি গুড়ায় বাঁধে দে না। ওরে আনা, বসো। জীবনে যে এরকম একটা দাগা খাবো তা কোনোদিনও ভাবতে পারি নাই, বুঝছো? আবার নতুন করে কি হলো তাই সাহেব? না, নতুন করে আর কি হবে? তোমার ভাই আর ভাবি ওরা যে দাগা দিয়ে গেল সেই ধাক্কাই তো সহ্য করে পারতেছি না, বুঝছো? মারে, তোমার কাছে কয়টা টাকা হবে নি? না, আমার কাছে মেলা টাকা আছে, বুঝছো? কিন্তু তুমি মনে করছো আমার কাছে টাকা নাই? টাকা আছে। যে কয়টা খুশি টাকা ছিলে সব খরচ হয়ে গেছে। যা আছে সব 500 টাকার নোট, বুঝছো? তাও সাহেব, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। বেশি না, 20-50 টাকা হলেই চলবি নি, মানে এই চা পানের খরচ আর কি। টাকা ভাঙতে হলে আমি তোমাকে দিয়ে দেবো না, বুঝছো? আমি সত্যি করছি তাও সাহেব, আমার কাছে বড় জোর 8-10 টাকা আছে। এ তো দেখছি একেবারে জাত ছোট লোকের বাড়িতে এসে উঠেছে আমার মেয়েটা। 10-20 টাকা তাও বলে ঘরে নাই। ঠিক আছে, দাও, যা আছে তাই দাও, আপাতত কাম তো চলুক। দাও। আপনারা বলে টাউনে যাবেন, জিতু আর চাঁদনি দেখতে। টাউনে যাতে টাকা লাগে না, মানে ওই কইলাম না, ওই সব 500 টাকার নোট ভাঙতি কোনে পাবো? তোমার ওই ভ্যানওয়ালারা কি ভাঙা দিতে পারবি নাকি? তোমার গাঁর ভ্যানওয়ালারা? ওরে ধান কাইট ফিরে যাব আমি, সোনা বাজুর বিলে এলো সখী না, পুরো দুজি গোড়ায় বাঁধে দে না। দিনুদা, দল ভেঙে যাওয়ার পর কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই।
একবার শুধু ওই যে বিবেকের পাঠ করে সবুর মিয়া, ওর সঙ্গে একটা সেমিনারে দেখা হয়েছিল প্রেস ক্লাবে। জানলাম সুচিত্রা ও ঢাকাতে। তারপর থেকে কারোর সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। যোগাযোগ নেই, যোগাযোগ হবে। এখন প্রয়োজন হয়েছে আমরা দুজনে মিলে যোগাযোগ করব। দিনুদা, আমি বলি কি, আমাকে আর দল বাঁধার কাজে জড়াবেন না। তুমি পাশ কাটাতে চাইছো না? আমি বুঝতে পারছি মিলন, আমার প্রতি তোমার ক্ষোভটা এখনো কাটেনি। শোনো শোনো, দিনিও সবুজ অপেরার সত্য আমি কিনেছি বটে, কিন্তু দলটা তো তোমাদের। দলের ভালো মন্দ তোমরাই সবকিছু দেখবে। এখন যেমন করে বলছেন, দল দাঁড়িয়ে যাওয়ার পর কি এসব কথা মনে থাকবে দিনুদা? না, বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা তাদের কথা রাখেন না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। অতীতের কথা টেনে এখন আর বিতর্ক করে কোনো লাভ নেই মিলন। এখন যাত্রার যে অবস্থা চলছে তা তোমাকে বলার কোনো প্রয়োজন নেই। তার মধ্যে এতগুলো টাকা লগ্নি করে আমি যাত্রা দল বাঁধতে চাইছি, তার কি কোনো মূল্য নেই? যাত্রার প্রতি তোমাদের প্রতি ভালোবাসা না থাকলে আমি এই অনিশ্চয়তার মধ্যেও কি দল বাঁধার ঝুঁকি নিতাম? তুমি বলো। ঠিক আছে দিনুদা, আমার কাছে সবার ঠিকানা আছে, আমি দিয়ে দিই। আপনি দলের সমস্ত কলাকুশলী আর শিল্পীদের নামে একটা করে চিঠি পাঠিয়ে দেন। আমি বলি কি, চিঠিটা তোমার জবানিতে দাও। মানে ধরে নাও যে এই মুহূর্ত থেকে তুমি দিনিউ সবুজ অপেরার মাস্টার নিয়োগ প্রাপ্ত হয়ে গেলে। দিনুদা, মালিক হিসেবে কিন্তু প্রথম চিঠিটা আপনারই দেওয়া উচিত। শোনো, তুমি যেমন আমার এক কথা রাজি হলে না, তেমনি সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রেই হতে পারে। আমি বুঝতে পারছি দিনুদা, আপনি আমার কাঁধে বন্দুকটা রাখতে চাচ্ছেন। দিনুদা, আমি আবার বলি, আমার জন্য মুখটা থাকে। আমি জানি আমি চিঠি দিলে দলের সব কলাকুশলী শিল্পীরা এসে হাজির হবে, কিন্তু জ্যোৎস্না রানী যখন সে শুনবে যে দলের নতুন মালিক আপনি, তখন কিন্তু তাকে আর আটকে রাখা যাবে না। হাসছেন যে, মিথ্যে বললাম? মিলন, পৃথিবীতে কখন কি ঘটে যায় কেউ তা জানে না। যে জ্যোৎস্না রানীকে নিয়ে তুমি এত দুশ্চিন্তা করছো, সে এখন দি নিউ সবুজ অপেরার প্রথম শিল্পী হিসেবে আমার কাস্টডিতে। যাক, শেষমেশ ফটোজনটা ভালো মতো হইল। হ্যাঁ, সুচিত্রা, মেকআপ দেওয়ানোর পর তোমার চেহারা একবার দেখছো? তোমার চেহারা দিয়ে যে গ্যারেজটা মারতেছে না, বিশ্বাস করো এই প্রথম সারির কোনো নায়িকাও তোমার পাশে খাইতে পারবো না। খালি ছবিগুলো একবার হাতে পেয়ে লই, বিভিন্ন পত্রিকায় যখন ছাপামু না, দেখবা দেখবা তোমার হলে কেমন কারাকাই লেগে গেছে গা। যাক, এই খুশিতে আজকাল ডিনারটা চলো আমরা কোনো চাইনিজে সেরে ফেলি। আবার চাইনিজে কেন যেতে হবে মোশাররফ ভাই? এমনিতেই তো ছবি তুলতে অনেক টাকা খরচ হলো। টাকা খরচা নেই, তুমি এত চিন্তা করো কে? এগুলো হইলো গিয়ে ইনভেস্ট, বুঝছো? এই ছবি লাইনে কাজ করতে গেলে এরকম অনেক ইনভেস্ট করতে হয়। তাই বলে আমাকে চাইনিজ খাওয়াতে হবে? এটাও কি ইনভেস্ট? বলতে পারো তাই। শোনো, তোমারে জাতে উঠানোর জন্য যা যা করা দরকার সব আমি করব। তুমি খালি একটু
ই হও, বুঝছো না? মোশাররফ ভাই, আপনি আমাকে নিয়ে যতই চেষ্টা করেন, আমার মনে হয় না আপনি আমাকে জাতে তুলতে পারবেন। তাহলে আর শেষ কোথায়? একটা মানুষ ভালোভাবে সুন্দরভাবে বাঁচতে চাইলে তার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে মিস উর্বশী। আপনি যদি আমার যাত্রা দলে নিয়ে যান, তাহলে আমি সবকিছু ছাইরা দিয়া ওই যাত্রা দলের সাথে দেশে দেশে ঘুরে বেড়াইতাম। ওই পরামানিকও আমারে খুঁজে পাইত না। আপনি আমারে নেবেন মিস উর্বশী? যাত্রা 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 ফুলছড়া গ্রামে এক আকর্ষণীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে। আজকের যাত্রাপালা মধুমালা, মধুমালা, যাত্রা যাত্রা যাত্রা। কালকে রাত্রে আমি এমপি সাহেবের সাথে দেখা করেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন সবকিছু ঠিকঠাক করে দিবেন, কোনো সমস্যা নেই। ফুলছড়া গ্রামে এক মাইকের আওয়াজ তো বাইরেই চললো। প্রামাণিক সাহেব, এমপি সাহেব শেষ পর্যন্ত কি আমাদের সাথে চাতুরি করলো? অত অধৈর্য হয়েও না তো। অ্যাকশন নিবার লাগলি খেলাটা একটু ভালো করে জমি ওঠার সুযোগ দেওয়া লাগে। কি জানি ভাই, কি খেলা খেলছেন আপনি? আমার তো দিকে মাইকের আওয়াজে মাথা কান ঝালাপালা হয়ে গেল। এতই যখন কষ্ট করলা, আর একটু সবুর করো, সব ঠিক হয়ে যাবে। এইটা হচ্ছে মুকুট। বাহ, মদন কুমারের ড্রেস। সুন্দর। রাজ, আজ রাইতে কিন্তু ড্রেস রিহার্সেল হইব। তুমি সবাইকে কয়া দিও, কেউ যেন দেরি না করে। এইটা কি কইলা কাহা? তুমি হইলা মাস্টার মানুষ, আর আমারে কইতাছ সবারই জানাই দেওয়ার জন্য। আমারে তুমি তোমার অ্যাসিস্ট্যান্ট বানাই দিলা কাহা? আরে ভাইটা, সেই কথা না। আমাদের গায়ের প্লেয়াররা তো আমার কথার কোনো গুরুত্বই দিবে চায় না। তুমি কয়া দিলে সব ঠিক। কালি আমরা কবে পারি যে এই গার যাত্রা দলের মালিক হচ্ছে রাজ ভাই। ঠিক কইছি কাহা? এই কথাটা তুমি একেবারে মন্দ কও নাই। মধুমালা, মিস উর্বশী, মধুমালার ড্রেসটা আপনি একটু ট্রায়াল দিয়ে দেখে নেবেন। আর যদি এদিক ওদিক করা লাগে, আমি তো আছি, ঠিক করে নেবেন। দেখো তোমার জন্য কি নিয়ে আসছে। দেখো দেখো, আরে চিঠি দিছে, মিলন মাস্টার চিঠি দিছে। দি নিউজ সবরা আবার শুরু হচ্ছে। সত্যি কইতাছো? উপরওয়ালা তাইলে আমাদের দিকে তাকাইছে। সব গুরুর ইচ্ছা। শোনো, তুমি আর দেরি করো না, তৈরি হয়ে নাও, সব গোছ গাছ করে নাও, কালকে সকালে আমরা রওনা দিব। চিঠি কার রে দেখি? মামার মামির নাম লেখা আছে। মামার মামির নাম কি লেখা আছে? দে তো দেখি। আপনি ধ্যান যাব না, কে? আপনি খালি ভেজাল করেন। ভেজাল করি না? ভেজাল করবো না রে, দে দেখি কি লেখা আছে, দে। না দিন না। আরে দে, শোন, তোর মামার মামির নামে কোনো কেসের চিঠিও তো হতে পারে, থানার তেনেও পাঠাবে পারে। দে দে দেখি কি লেখা আছে, দে। আবার যদি ভেজাল করেন? আরে ভেজাল করবো না রে, দে।
শোন শোন আমার ডাকতে তা ভাবিছিলাম তাই, বুঝছিস? থানাতেন চিঠি পাঠাইছে, কেসের চিঠি। এই চিঠির কথা তুই আর আমি আর তুই ছাড়া কেউ জানবি না, আর কোষ নেই, তাহলে করে সব ভয় পাওয়া যাবি না, বুঝছিস? জান জিতু চাঁদনি, পত্রে আমার ভালোবাসা গ্রহণ করিবা। পর সমাচার এই যে আগামী পহেলা দি নিউ সবুজ অপেরা দলের কাজ নতুনভাবে শুরু হইতেছে। কাল বিলম্ব না করিয়া চলিয়া ইতি তোমাদের মিলন মাস্টার, নিম্নে ঠিকানা। তাহলে তো হনে যাও হামলাটা দেওয়া লাগবি। বৃষ্টি পরে তাপুস না টুপুস ময়ূরম একলা আইসাও ঘাটে। আমি স্বপ্নে দেখিলাম মধুমা আলার মুখরে, ও আমি স্বপ্ন দেখিলাম মধুমালা, স্বপ্ন যদি মিথ্যা হইতো হাতের আংটি বদল হইতো না, ও আমি স্বপ্ন দেখিলাম মধুমালা, স্বপ্ন যদি মিথ্যা হইতো হাতের আংটি বদল হইতো না, ও আমি স্বপ্ন দেখিলাম রাজ। কাহা, এর চাইতে ভালো শাড়ি আর মির্জাপুর বাজারে নাই। ভালোই হয়েছে। আমি তো ভাবলাম তুমি ড্রেস দেখাইতে গিয়ে আবার জিনিসটা দেখায় ফেলাইলে কিনা। আমারে অত বোকা ভাইব না তুমি। আরে কাহা, তুমি বোকা হইলে গান হইব কি বকিরা? কয়দিন হয় তোমার একটা কথা কইতে চাই, কিন্তু কইতে পারি না। কও না কাহা, এখানে তো কেউ নাই। তুমি যেবার আমার ঘরে প্যান্ডেলে হামলা করছিলা, তখন যে তোমার কত অমঙ্গল কামনা করছি, আর সেই তুমি এভাবে বদলায় যাইবা ভাবতেও পারি নাই কোনোদিন। এখন উপরওয়ালার কাছে একটাই দোয়া করি, তিনি যেন তোমারে রক্ষা করেন, মঙ্গল হয় যেন তোমার। এখনো ভালো হই নাই, ভালো অনেক বান ধরছি মাত্র, বুঝছো? বান ধরছি, বান। এইবার ওই গীতের পর থেকে পাঠটা শুরু করো। রাজকুমারী, রাজকুমারী, আমার প্রাণের একটি কথা বলবো। আমার প্রাণের একটা কথা শুনো। বলুন। 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 আমি তোমায় ভালোবেসে ফেলেছি রাজকুমারী। আমি তোমায় ভালোবেসে ফেলেছি রাজকুমারী। এসব যদি স্বপ্ন হয়, এসব যদি স্বপ্ন হয়, এই স্বপ্ন ভাঙলে আমি আর এই স্বপ্ন ভাঙলে আমি আর বাঁচবো না। ঠিক আছে, ভালোবেসে ফেলেছি। খুব ভালো হয়েছে। স্বদেশ কাকা, আজকের মতো রাখো। এই
তোমরা সবাই আজকের মতো বাড়ি যাও। ভালো হয়েছে ভালো হয়েছে। আজি এসেছি এসেছি বধূ হে নিয়ে হাসি উপগান, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমাতে করিব সবদান। আজি এসেছি আজি এসেছি এসেছি। তো গান সব গুজগাজ করে আইলাম, কাল সকাল সকাল রওনা দিতে হইব। হ্যাঁ যাও তুমি ঘুমাই পড়ো গিয়া। আজ রাতে ঘুমাইবো না বউ। তুমি যেমন খুশি হইতে পারো তোমার চেহারা দেখলে কেউ বিশ্বাসই করবো না। বউ এই সিটি খান যেন মরা দেখে প্রাণ ভোমরা হয়ে দেখা দিচ্ছে। ঠিকই কইছো। আজি এসেছি আজি এসেছি এসেছি বধূ হে নিয়ে হাসি উপগান, আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমাতে করিব সবদান। উর্বশী, এটা কি? পাগলামি করেন কেন রাজ ভাই? যাত্রাপালা উপলক্ষে। আমি তো শাড়িটারি ভালো চিনি না, না জানি কেমন হয়েছে। যাত্রাপালার দিন রয়্যাল ড্রেস পরে আপনি মধুবালা হওয়ানের আগ পর্যন্ত এই শাড়িটা পরে থাকবেন। আমি আপনারে দেখবো। কেমন সুন্দর লাগে আমার মধুবালারে। অ্যারেঞ্জমেন্ট মন মতো হচ্ছে তো? আমি আগে বলেছি না যে দিন অধিকারে কোনো আধা কাজরা কাজ করে না। এখন তোমার যাত্রা শিল্পীরা পৌঁছে গেলি। হ্যাঁ দিনুদা, আজ কয়েকদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু ভুলে যাই। ও, আমি বুঝতে পেরেছি। তোমার বৌদিকে দেখছো না কেন? এই তো না, এই খবর তো অনেক আগেই জানি। কি করে জানো? বাহ, আপনি যাত্রা জগতের এত বড় একজন নামকরা মানুষ, আপনার জীবনে একটা ঘটনা ঘটবে আর শিল্পী হিসেবে আমরা জানতে পারবো না? নাম করা লোক, হ্যাঁ? তা সুনাম না দুর্নাম? এমনই নাম করা লোক যে শিল্পী কন্ট্রাক্ট করার চিঠিতে সেই নাম করা লোকটা সই করতে পর্যন্ত ভরসা পায় না, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো শুনবো, এসো এদিকে। বলো, কি জানতে চাচ্ছিলে? না, বলছিলাম দাদা যে শেষ পর্যন্ত যাত্রার পারমিশন পাই কি না পাই বিষয়টা তো অনিশ্চিত, আর এই অনিশ্চয়তার মধ্যে এতগুলো টাকা লগ্নি করছেন, শেষ পর্যন্ত যদি পালা করার পারমিশন না পাই? আগে দলটা করে নি, তোমরাও গুছিয়ে নাও,
তারপর দেখো যে পারমিশন পাই কিনা। টাকা, টাকার কাছে যাক স্পেশাল পারমিশন গুলো তো একটা কথা আছে। চলো। তোমার কি হয়েছে বলো তো কর্তা? খুব অস্থির মনে হয়। জ্যোৎস্না, তুমি এই দলের একজন সিনিয়র আর্টিস্ট, তোমার সাহস, তোমার পরামর্শ আমার কিন্তু দরকার। কেন? উর্বশীরও তো বুদ্ধি দিন দিন বাড়ছে। সে তোমাকে ভক্তি করে, শ্রদ্ধা করে। জানি। কি বলছিলে বলো? সুচিত্রা তো এখনো পর্যন্ত কোনো খবর নেই। আচ্ছা, এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া উচিত তুমি মনে করো? অন্যায় করলে তো সিদ্ধান্ত নিতেই হবে। জ্যোৎস্না, একজন হিতাকাঙ্ক্ষী হিসেবে তোমার কাছ থেকে আমি আরো আন্তরিক পরামর্শ আশা করি। সুচিত্রার অভিনয়টা তো নামাতে হবে। কেন? উর্বশী তো সোনাই দিঘিতে ভালোই সামল দিল। অন্যগুলো তো রিহার্সাল করাও। কথা উঠবে না? উঠুক, তাতে কি? তোমার ভেতরটা পরিষ্কার হলেই তো হয়। কথায় আর কি ভয়? আচ্ছা, একটা কথা অন্তর দিয়ে ভালো করে ভেবে উত্তর দাও তো জ্যোৎস্না রানী। আমার কি যাত্রা দল করা ঠিক হয়নি? কি গো মাস্টার, তুমি নাকি আবার ওই যাত্রার দলে ভিড়েছো? হ্যাঁ দিদি। কত না ঝগড়াঝাটি করে গেলে, আর এত না তোমার নীতি। পয়সা দেখলে সব নীতির মুখ হাওয়া হয়ে যায় না? এই তোরে না আমি কতদিন বলেছি যে আমার যাত্রা শিল্পী কলা কুশলীদের সাথে এরকম ব্যবহার করবি না, কোনো অসম্মান করবি না। শোন, তোর সাথে মিশলে যদি কারোর মান সম্মানের কোনো ক্ষতি না হয়, তাহলে আমার হাতে ঝাঁটার বাড়ি খালেও কারোর সম্মান যাবে না, বুঝছিস? দেখেছো বোনের কাছে ভাইয়ের মূল্যায়ন দেখেছো? কে জানি বলেছে এরা নাকি মায়ের জাত। হ্যাঁ, কে জানি লিখেও গেছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। এই তোকে না আমি কতবার বলেছি ওই যাত্রা দলার করিস নি? আমার কথা শুনিস নি তো, বুঝবি। আর আমার বাপের জমি বিক্রি করে যাত্রা করার শখ যদি আমি না মিটাইছি। আমার বাবার জমি আমি বিক্রি করবো, তাতে তোর কি? দেখেছো মাস্টার, ওর কথা বলার ভঙ্গি দেখেছো? আমার মাঝে কি করে তোর মতো একটা পুত্রের পেটে ধরেছিল। দিদি, হ্যাঁ তুমি একটু থামবে? দিনুদা, ভেতরে চলেন, আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। কথা শেষ করে আমার ঢাকায় যেতে হবে। সব এক গোয়ালের গরু, কথা আছে। আয়োজন করা হইয়াছে। প্রিয় এলাকাবাসী, অত্র এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাজ ঘটনাকে পুলিশের সাথে পরিচালিত হইয়াছে। এই উপলক্ষে রাজ্যের এক আনন্দ মিছিলের আয়োজন করা হইয়াছে। প্রিয় এলাকাবাসী, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। অত্র এলাকার কুখ্যাত সন্ত্রাসী রাজ ঘটনাকে পুলিশের সাথে পরিচালিত হইয়াছে। যাত্রা করার অপরাধে ওই স্বদেশ মাস্টারের বাড়িতে আগুন দিছে ওই পোড়ামানিকের লোকজন। তোমরা আর একদিনও এখানে থাইকো না,
পারলে আজকে রাত্রির মধ্যে চলে যাও, নালে সর্বনাশ হয়ে যাইব, সর্বনাশ হয়ে যাইব। চলে যাইব। দিনুদা, আমি তো জানি আপনাদের পরিবার অনেক আগের থেকে যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট, কিন্তু দিদি হঠাৎ করে যাত্রার বিরুদ্ধে এমন মন্তব্য করছেন। আরে রাখো, ওটা পাগল, উন্মাদ উন্মাদ। কিরকম বেয়াদবের মতো কথা বললো আমার সাথে, দেখেছো? হ্যাঁ, শোনো, এগুলো হচ্ছে আবার কি জানো, জাতে পাগল তালে ঠিক। যখন মালিকের মেয়ে ছিল তখন মিষ্টি মন্ডা খেত, টাকা পয়সা আসছে, হ্যাঁ, সোনা দানা দেওয়া হচ্ছে, তখন খুব ভালো ছিল যাত্রা দল। আর এখন কি হয়েছে? এখন ভাবছে যে যাত্রা এত দূর দিন, এই যে টাকা পয়সা লগ্নি করছি, এগুলো ফেরত পাবো কি পাবো না, এই জন্য এসব করছে। তা ঠিক, কিন্তু আমার মনে হয় কি দিনুদা, আমাদের মহড়ার জন্য অন্য কোথাও একটা বাড়ি ঠিক করা দরকার ছিল। দিদি যদি সবসময় এমন ব্যবহার করেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। আরে রাখো তো, সব কথায় কান দিলে চলে নাকি? শোনো, এবার আসল কাজের কথা এসো। আপনি মালিক হিসেবে শিল্পী মাস্টার কাকে কাকে পছন্দ করেন তার একটা তালিকা করতে হবে, আর তাদেরকে যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে হয়তো তাদের বাড়িতেও যেতে হতে পারে। আচ্ছা শোনো, আমার কথা হচ্ছে, আগে দি নিউ সবুজ অপেরার যেসব শিল্পী কুশলী মাস্টাররা আছেন তাদেরকে আগে খবর দাও। সুচিত্রা তো শুনেছি সিনেমায় কাজ করছে, তো ওর জায়গায় তো অন্য কাউকে ভাবতে হবে। তাই নাকি? সুচিত্রা সিনেমায় চলে গেছে? ওকে নিয়ে আসা যায় না? তাহলে তো কাস্ট ভ্যালুটা বাড়ে। আচ্ছা, একজন নতুন নায়কও তো আনতে হবে। আচ্ছা, আশিক মিয়া নাকি ভালো করছে আজকাল? হ্যাঁ, করা যেতে পারে, সুদর্শনও বটে, অভিনয় খারাপ না। আসলে আমাদের নির্ধারণ করতে হবে আমরা কোন কোন পালা করব, তারপর চরিত্র অনুযায়ী শিল্পী নির্বাচন করতে হবে। শোনো, শিল্পী তুমি যাকে খুশি নাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি চাই খাঁটি সত্যিকারের এক ঝাঁক ডানা কাটা পড়ি। গুরু হার পাকা নর্তকে দিয়ে আমার চলবে না। আরে যাকে, এই তুমি সব কাজকর্ম ছেড়ে ছুড়ে দিয়ে কবে আমার মহারা বাড়িতে এসে উঠছো সে কথা তুমি বলছো না। দেখি এত তাড়াহুড়ো কিসের? না না, তাড়াহুড়ো আমার কিছু নেই, তবে তোমাদের ওই জ্যোৎস্না রানী কেমন যেন মন মারা হয়ে একা একা থাকে, সেই জন্যই বলছিলাম। দিনুদা, আমি আসি। আরে এখনই চললে কোথায়? দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে? না ঠিক আছে, দেরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি যাওই তাহলে জ্যোৎস্না রানীর সাথে একটু কথা বলে যাও। আমাদের কারণে আপনার অনেক ঝামেলা হয়ে গেল বাবা, পারলে আমাদের ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, আসি বাবা। চলে গেলাম কা।
জ্যোৎস্না, নীলান্দা, চলো তোমার সঙ্গে একটু কথা বলি। এখনই চলে যাবে? হ্যাঁ, অনেক কাজ। পত্রিকার অফিসগুলোতে যোগাযোগ করতে হবে, বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বাসায় যেতে হবে। চলো তোমার ঘরে যে বসি। আমার ঘরে? ওই হলো, দিনুদা তোমার থাকার জন্য যে ঘরটা বরাদ্দ করেছেন সেখানে। আচ্ছা নীলান্দা, তুমি তো যাত্রার জন্য অনেক আন্দোলন করেছো। আর আন্দোলন, পত্রপত্রিকায় ছবি লেখালেখি এ পর্যন্তই সার। আসল জায়গায় যাত্রা আটকে আছে, তাদের তো ঘুম ভাঙাতে পারলাম না। আচ্ছা, দিনু অধিকারীর মনের ভাব কেমন কিছু বুঝতে পারছো? নতুন কিছু না। তাহলে তার সাথে কাজ করা যাবে? দেখা যাক। তবে একটা জিনিস, এত প্রতিকূলতার মধ্যেও লোকটা যাত্রা দল বাঁধার জন্য কিন্তু এগিয়ে এসেছেন সাহস নিয়ে। অতএব সেই কারণে তার সমস্ত দোষ ত্রুটি বোধহয় মাফ করা যায়। হ্যাঁ, এতগুলো লোকের অন্যের সংস্থানে বা প্রয়োজন করে বলে। তাছাড়া ভাই বোনের মধ্যে যে সম্পর্ক দেখলাম, তাতে করে দিনুদার এই উদ্দেশ্যটা কতটুকু সফল হয় আমার মনে হয় ভাব বাড়াচ্ছে। আমাকেও অনেক বাজে কথা শুনিয়েছে। নিজের ভাইয়ের প্রতি কোনো বিশ্বাস নেই তো, তাই সবাইকে একই চোখে দেখে। আচ্ছা, কাদের ভাইয়ের কোনো খোঁজ পাওয়া গেল? কাদের ভাইকে পেলে খুব ভালো হতো। না না না, ঠিক আছে। আচ্ছা, আজকে আমি চলি। আসলে তোমার উপরে অনেক ঝড়ঝাপটা গেছে তো, সব ঠিক হয়ে যাবে। জ্যোৎস্না, চলি। না খেয়ে যাবে? চারটে যে খেয়ে যেতে বলবো সেই সাহসও নেই। ভাতের মালিকানা তো এখন অন্যের হাতে। না না না, দিনুদা অবশ্য খেয়ে যাওয়ার জন্য বলেছেন। আসলে খেতে গেলে দেরি হয়ে যাবে। চলে যাচ্ছ? জি দিদি, আজ আসি। তাই ভর দুপুরে না খায় কেউ বাড়ি থেকে যায়? আর কি তোমাদের অধিকারী কাণ্ডজ্ঞান! তিনি আবার বড় মুখ করে শিল্পীদের সম্মান অসম্মানের কথা বলেন। না না দিদি, দিনুদা অবশ্য বলেছিলেন খাবারের কথা, তো আমার জরুরি কাজ আছে তো। তোমরা তো মালিকের সাফাই গাবাই, যত কাজই থাক বাড়ির থেকে না খাওয়ায় অতিথি কেউ বেদে করে এই দুপুর বেলা? যাও, হাত মুখ ধুয়ে ভেতরে গিয়ে বসো, ভাত ব্যঞ্জন রান্না প্রায় শেষ। দিদি যখন এত করে বলছে, চারটে খেয়ে যাও না নীলান্দা। থাকবে, জ্যোৎস্না রানী থাকবে, সুচিত্রা থাকবে। হ্যাঁ শোনো, যেভাবে সপ্তাহখানিকের মধ্যে কিন্তু কাজ আমার শেষ করতে হবে। আশা করি বললে হবে না, করে দিতে হবে, কমপ্লিট করে দিতে হবে। আমার পার্টি চলে গেলে কিন্তু আমার বেইজ্জতি হয়ে যাবে, বুঝছো? যাও যাও যাও, কাজ দেখো, তাড়াতাড়ি হাত লাগাও তোমরা। হ্যাঁ, আপনি এখানে? আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? আবুল কালাম আজাদ।
জোৎস্নাদি তুমি? বকুল, হাই, কেমন আছো দিদি? কেমন আছো তুমি? আছি। তুই কেমন আছিস? ভালো আছি। তুমি ভালো আছো? হেলাল কোথায় রে? মিলনদারে খুঁজতে গেছে। কতদিন পরে দেখা হলো। ভালো ছিল তোমরা এই কয়দিন? ছিল। সবাই কেমন আছে? মিলনদা একটি চিঠি দিয়েছিল, তাহলে কি আমরা ভুল জায়গায় এসে পড়লাম নাকি? না, ভুল জায়গায় এসে পড়নি। এটাই নিউ সবুজ অপেরার মালিকের বাড়ি। আমরা বললে কেন? সমস্যা তো আর কি আছে? বকুল, দাদা বোধহয় সংবাদ জানেন না, প্যান্ডেলে বোমা ফোটার পর আমরা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তাহলে প্যান্ডেলে বোমা পড়া তো তোমাদের ভালোই হয়েছে। হ্যাঁ, ছি ছি দাদা, অমন কথা বলবেন না তো। সবুজ অপেরার মালিকের ব্যাপারে কি যেন বলছিলেন? নিউ সবুজ অপেরার মালিক হচ্ছে এখন দীনবন্ধু অধিকারী। তো হেলাল মিয়া, আমার দলে কাজ করতে তোমার কোনো অসুবিধা নেই তো? মিলনদার সাথে একটু কথা বললে ভালো হতো। হ্যাঁ, খুব ভালো কথা। অযথা তুমি এখানে দাঁড়িয়ে আছো, ভেতর যাও, ওখানে পাবে, খুঁজে পাবে মিলন মাস্টারকে। যাও। মিলনদা, হেলাল মিয়া, কোন সময় আসলে? এই কিছুক্ষণ আগে। আমার চিঠি পেয়েছিলে? জি। হ্যাঁ, বকুল কোথায়? ঘরে আছে। এসছে বকুল? আচ্ছা মিলনদা, দিনুদাকে দেখলাম। ও, দিনুদাকে দেখলে কেন? আশ্চর্য মনে হয়েছে? আচ্ছা এসো, বলবো, সব বলবো। মোশাররফ ভাই এসেছে হাবিব ভাই? জি না, এখনো তো আসে নাই। রুম খুলে দেবো, বসবেন? না ঠিক আছে, আমি এখানেই বসছি। ফটো সেশন কেমন হলো? কি জানি, আমি তো ওসব বুঝি না হাবিব ভাই। আপনারা কিছু বুঝতে হবে না, মোশাররফ ভাই আসছিল না, সেই সব ঠিক করে দিবে। দেখবেন কি সুন্দর ছবি আসে। এই যে দেখেন, পত্রিকায় নায়িকা করে যত সুন্দর লাগে, এরা কিন্তু আসলে এত সুন্দর না। এমন ভাবে মেকআপ নেয় যার জন্য ছবি সুন্দর হয়। আর আপনি তো এদের চেয়ে অনেক সুন্দর। সবুর ভাই কি আসে হাবিব ভাই? বেশ কয়েকদিন হলো আসে না। ওস্তাদ মনে হয় সিনেমা লাইনটা ছেড়েই দিল। তা শোনেন, আপনি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করেন না। কোনটা? প্যাকেজ নাটকের? আরে না না, সিনেমার কথা কই। যে কারণে মোশাররফ ভাই আপনার ফটো সেশন করলো। ম্যাডাম, দু একটা ছবি আমারও দিয়ে রাখেন। প্যাকেজ নাটকের প্রডিউসার করে দিয়ে রাখলাম আর কি। ম্যাডাম, যাত্রা শিল্পীকে ক্লাবে গেছিলেন, কারো সাক্ষাৎ পেয়েছেন? ক্লাব? না মানে ওই যে উন্নয়ন কেন্দ্র, না মানে পরিষদ। গিয়েছিলাম, কারোর সাথে দেখা হয়নি। শোনো, দিনু অধিকারী যে দলের মালিক সেই দলে আমি কাম করব না। এটা তুমি কি কও? কেন? দিনু অধিকারী মানুষটা কেমন তুমি জানো না? দিনু অধিকারী কেমন মানুষ এটা যাত্রা জগতের সবাই জানে। তাই বলে এই দলে কামলা করে চলে যাব, এটা কি করে সম্ভব? তুমি না যাইতে চাও, তুমি থাকো, আমি একলাই চলে যাবো। শোনো, মাথা গরম করা যাবে না, মাত্র তো আসলাম। তাছাড়া এমন তো না যে 10টা দল ডাক দিছে, এই দলে না কাজ করলাম ওই দলে গেলাম, সে সুযোগও তো নাই। দুনিয়া সব মানুষ কি যাত্রা দলে কাম করে খায়? উত্তেজিত হওয়া যাবে না। শোনো গো, চিঠি দিছে মিলনদা, মিলনদার সাথে ভালো মন্দ কথা টথা কই। তাছাড়া জ্যোৎস্না দিদিও আছে, তাদের সাথে পরামর্শ করে দেখি কি করা যায়। জ্যোৎস্না রানী কি বিয়ে থা একেবারেই করবা না বলে স্থির করেছো?
দিদি, দিনুদার পর চলে গেল কেন? না গিয়ে কি করবে? দিনের পর দিন যদি একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ে নিয়ে পড়ে থাকতে দেখে, তাকে সহ্য করা যায় না, সহ্য করা উচিত। আমার তো মনে হয় বউ খুব ভালো কাজ করেছে। আমার কোথাও যাবার জায়গা নেই, তাই বাপের ভিটা আঁকড়ে পড়ে আছে। বৌদিও তাকে সংশোধন করতে পারলো না? এমন সুন্দরী সুশ্রী। পারবে না, পারবে না, কেউ ওরে সংশোধন করতে পারবে না। এই জীবনে ওর খাইসলতা যাবে না। তোমরা তো আবার নতুন করে ওর দলে এসে ভিড়লে, দেখো সংশোধন করতে পারো কিনা। এই মাস্টার, আচ্ছা হেলাল মেয়ে এখন কেমন অভিনয় করে বলো দেখি? ভালো করার জন্যই তো আসার জন্য চিঠি দিয়েছিলাম। না, আর একটু ভালো যদি পাওয়া যেত। দিনুদা, ভালোর তো কোনো শেষ নেই। তবে আমার জানা মতে হেলাল খুব সৎ অভিনেতা। ঠিক আছে, তুমি যখন বলছো তখন কন্ট্যাক্ট করে ফেলি। কিন্তু হেলালের স্ত্রী যে বকুল, সেও কি নিউ সোলস অপেরায় অভিনয় করতো নাকি? না, সে আমাদের দলের পুরনো ড্যান্সারদের একজন। ড্যান্সার? এই ড্যান্সারের যদি এই অবস্থা হয় তাহলে কি দল চলবে? না না না, বকুল খুব ভালো নাচতে জানে এবং ক্লাসিক্যাল জানে। মিলন মাস্টার, ক্লাসিক্যাল দিয়ে কি যাত্রা চলবে? দিনুদা, আজকের দিনে যাত্রার জন্য ক্লাসিক্যালটা খুব দরকার। তবে যাই বলো, তোমার সব কথা আমি রাখলাম, কিন্তু একটা কথা আমি বলতে চাই, যে চেহারা সুরজের কথা আমি বাদই দিলাম, কিন্তু কোন বিবাহিত নর্তকী আমার দলে আমি রাখবো না। সবুজ অপেরার বাড়ি নাকি? ও মাস্টার, ভাড়া আছে? আপনারা দুইজনের মধ্যে মিলন মাস্টার কিটা? আপনারা আমার মেয়েটাকে মারি ফেলা দিয়ে তার লাশ গুম করেছেন। আমি আপনারা সকলের বিরুদ্ধে মার্ডার কেস করবো, বুঝছেন? আচ্ছা, আপনি এসব কথা আমাকে শোনাচ্ছেন কেন? আমি তো তখন সবুজ অপেরার মালিক ছিলাম না। মালিক কেন? আমি ওই দলে কেউ ছিলাম না। কিটা ছিলেন আর কিটা ছিলেন না সেই হিসেব করছেন এই থানার দারোগা পুলিশ। বাপ রে বাপ, ধর্ম! হ্যাঁ, আপনারা তো দেখতেছে এখানে ডাকাতি মানুষ। আমার মেয়েটাকে ভালো বুঝে আপনারা বিশ্বাস করে যাত্রার দলে দিয়েছিলাম, আর আপনারা আপনার সকল মিলে আমার মেয়েটাকে মারিয়ে ফেলাতে তার লাশটা পর্যন্ত গুম করে দিলেন। আপনি এসব কি বলছেন? কি বলেছে আপনার মেয়ে মারা গেছে? আপনার মেয়ের পায়ে বোমা লেগেছিল এবং আমরা যথাসাধ্য চেষ্টা করেছি তার চিকিৎসার জন্য, এবং ভালো হওয়ার পরে জিতুর সঙ্গে তার বিয়ে হয়েছে। মিথ্যে কথা, আমি এসব বিশ্বাস করিনি। আমার মেয়ের পায়ে বোমা লাগুক না যা খুশি তা হোক, তাক আপনারা আমার বাড়ির না পাঠায় তার লাশটা গুম করলেন কাছে। কি বলছেন আপনি এসব? আপনার মেয়ে যদি আপনার কাছে যেতে রাজি না হয় তাহলে তাকে কি হাতে পায়ে বেঁধে আপনার কাছে পাঠাবো? আমরা অনেক বলেছি চলো তোমার বাড়িতে পৌঁছে, রাজি হয়। তারপর আমাদের দলের ওই জিতুর সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, দুজন বিয়ে করেছে এবং আমি সেই বিয়ের সাক্ষী। কি করলেন আপনি? আপনি সাক্ষী? আপনি কিডা? আপনি কিডা? আমার নাবালিকা মেয়ে বিয়ে দেওয়ার আপনি কিডা? হ্যাঁ, আপনার নাম কন, পুরো নামটা কন, বাপের নাম কন, সাকিন ঠিকানা কন। তাহলে পরে তো দেখতেছি আপনি কি মেইন আসামি করা লাগবে, বুঝছেন? কন নাম কন। আচ্ছা আচ্ছা ভাই, ভাই ভাই একটু ঠান্ডা হন, ঠান্ডা হন। আপনি আমাদের এখানে এসেছেন, খুব ভালো কাজ করেছেন। আপনি একটু বিশ্রাম টিশ্রাম করেন, তারপরে ধরেন যে আমরা বসে একটা বুঝ পরামর্শ করব। না দাদা, আমি আর কি বিশ্রাম নেবো কন?
আমার চাঁদের মতন ফুটফুটি মেয়েটা ওই দাদি হট করে নাম রাখেছিল চাঁদনি। এই চাঁদনিকে আমি খুঁজে পাচ্ছি না। এই কি কোনো বাপের পরাণে সহ্য হয় কর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মিলন মাস্টার আছে, আমি আছি, আমরা দেখবো দেখবো দেখবো, আপনি কাঁদবেন না। এই কে আছিস রে? এখানে ঠান্ডা জল দিয়ে যা। আচ্ছা দিদি, তুমি এই দিন অধিকারীর দলে কাজ করতে রাজি হইলা কেন? আমার তো হিসাবে মিলতেছে না। আমি তো আমার দল নিউ সবুজ অপেরায় কাজ করছি। দলের মালিকানা যদি কর্তা বিক্রি করে দেন, তাতে তোর বা আমার কি করার আছে বল? আমাকে কর্তা এমন একটা কাম করতে পারলো, না করে কি করতো? তিনি তো জেলে আছে, আর এদিকে আমরা এক একজন এক একভাবে জ্বলছি। ভালোই হয়েছে রে, দিনুদের জন্য তো একটা আশ্রয় অন্তত আমরা পেলাম। বাদ দে না, আমরা সবাই যদি একসাথে থাকতে পারি তাহলে দিনু অধিকারী কোনো ঝামেলা করতে পারবে না। আমার তো তারে দেখার পরেই মনে হয়েছিল এখনই চলে যাই। তোমরা তো বড় অভিনেত্রী, অনেক কিছুর খোঁজ রাখতে পারো না, কিন্তু আমরা তো হারে হারে জানি লোকটা কতটা খচ্চর। সবই জানি রে, মানুষের সময় তো আর সবসময় একরকম থাকে না। আর কি করবি বল, দিনুদের সাথে কাজ না করে আমরা কোথায় যাব? জানো দিদি, মিলনদার চিঠিখান যখন হাতে পাইলাম, মনে হইল যে হাতে স্বর্গটা নাইমে আইছে। বুকের মধ্যে কত আনন্দ নিয়ে যে এই পর্যন্ত ছুটে আইছি, কিন্তু যখনই দিনু অধিকারীর মুখটা দেখলাম, মুহূর্তের মধ্যে সব আনন্দ নিভা গেল। বাদ দে তো, অত চিন্তা করে কি হবে? তুই বরং তোর কথা বল, তোর সংসারের কথা বল। কেমন সংসার করলি এতদিন? আচ্ছা বকুল, সংসার করতে কেমন লাগে রে? বিশ্রাম করেন, মাথা ঠান্ডা রাখেন, খাই খালাস। এই বারান্দায় বসে কেউ কোনোদিন বিশ্রাম করে নাকি? এরা তো আমার সাথে তো জবর 2 নম্বরই শুরু করেছে দেখতেছি। সারা রাত পেটে একটা দানা পানি পড়েনি, বাড়ির লোকজন সব গেল কোনে? ও দাদা, এই যে না, তুমি এখন একটু এটা মুখে দাও। দিদি, আপনি কন কোনো ভদ্রলোককেই বারান্দায় বসে বিশ্রাম নিতে পারে কন? তারপরে আমার মেয়ের সাথে আমার পাগল হওয়ার অবস্থা। ও দাদা, তোমার মেয়ের এখন কি অবস্থা জানো কিছু? শুনেছি ওই যাত্রা দলের এক লিভার ছেঁড়া আমার মেয়েটা ভাগালিয়ে যা জোর করে বিয়ে করেছে। আর এখানে এসে শুনলাম ওই যে লুম্বার মতো একটা লোকটা, কি জানি নাম, ওই লোক বলে এই বিয়ের সাক্ষী হয়েছিল বুঝছেন। আপনি কন, আমার এত সুন্দর মেয়ে, তার সাথে ওই লিভারের বিয়ে কি মানায় কন? আমি আমার মেয়ের জন্য একটা সরকারি চাকরি করা চাওয়াল ঠিক করে তুইছি বুঝছেন। তোমার মেয়ের পায়ে বোমা লেগে গেল না? এখন পায়ের কি অবস্থা? জানেন দিদি, ওই চিকিৎসার জন্য কোনো খোঁজ খবর নেই নাই। আচ্ছা কন, খোঁজ খবর নয় নাই নিলে, কিন্তু আমার মেয়ে তো আমার কাছে ফেরত দিবি না কি কন? আমি সেই জন্য ঠিক করেছি ওই নামে আমি মামলা করব বুঝছেন। আরে মাথা ঠান্ডা করে তুমি এখন বিশ্রাম নাও, আমরা তো আছি, দেখি তোমার মেয়ের ব্যাপারে কি করতে পারি। আপনিও তো একই কথা কইছেন, এই বারান্দায় বসে কেউ কোনোদিন বিশ্রাম নিতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এই বারান্দায় বসে শুধু খাও, আমি দাদার সাথে কথা বলে দেখছি
বিশ্রামের জায়গা করে দিচ্ছি। আচ্ছা, ওই লোকের ভাবগতিক তো আমার সুবিধার মনে হচ্ছে। এ মিলন মাস্টার, একটা উৎকট ঝামেলা হলো মনে হয়। হ্যাঁ, চাঁদনির মা তো যাত্রা দলে কাজ করতো, তার মুখে আমি জেনেছি যে চাঁদনির বাবা নাকি আগের থেকে একটা বিয়ে করেছে এবং চাঁদনির মায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। চাঁদনি কিন্তু ছোটবেলার থেকে ওর মায়ের সঙ্গেই মানুষ। আরে একটা কথা কেন বুঝতে পারতেছ না, সে তো আর বেঁচে নেই। চাঁদনির মা তো আর এখন বেঁচে নেই, এখন সেই হচ্ছে লিগাল গার্জিয়ান। যদি থানা পুলিশ করে ফেলে তখন কি করবে? করলেই হলো। জিতুর সাথে চাঁদনির ইচ্ছেতে বিয়ে হয়েছে এবং সেটা আইনসিদ্ধ বিয়ে। আমি নিজে থেকে সে বিয়ে দিয়েছি। কিন্তু সে তো বলছে তার মেয়ে নাবালিকা। ভালো একটা ভেজাল হলো। আমি বুঝতে পারছি না দিনুদা, লোকটা এখানকার ঠিকানা খোঁজ খবর জানলো কি করে? আপনি বিশ্বাস করেন দিনুদা, আমি চাঁদনিকে বারবার অনুরোধ করেছি, বুঝিয়েছি যে চলো তোমার বাবার কাছে রেখে আসি, কিন্তু মেয়েটা কিছুতে শুনল না। আচ্ছা, সে কথা তুই প্রমাণ করবে কি করে এটা বলো? আমরা তো জিতুর নামে চিঠি দিয়েছি, আর এর মধ্যে লোকটাকে আমরা 2-4 দিন একটু ঠান্ডা করে রাখি, তখন ওরা চলে আসলে এর একটা সমাধান হয়ে যাবে। আপনারা? আপনাদেরকে তো চিনলাম না, কাকে চাচ্ছেন? আপনার এখানে কি যাত্রা দলের মিলন মাস্টার থাকেন? ও, মিলনদার খোঁজে এসেছেন? বসেন বসেন, কোথায় যে বসতে গেই। নেন বসেন বসেন। আচ্ছা, মিলনদা কোথায় গেছেন? মিলনদা তো নাই, ঢাকার বাইরে গেছেন। ঢাকার বাইরে? ঢাকার বাইরে কোথায় গেছেন? তা তো বলতে পারবো না, খুব ভোরে উঠে চলে গেলেন। তবে আমার মনে হয় নিউ সবুজ অপেরার নতুন মালিকের বাড়িতে গেছেন। দি নিউ সবুজ অপেরার নতুন মালিক? হ্যাঁ, সবুজ অপেরার মালিক। তবে আপনাদের আবুল কালাম আজাদ সাহেব নন, নতুন মালিক কি যেন নাম, হ্যাঁ দিনু অধিকারী। আচ্ছা, আপনি কি সবুজ অপেরার শিল্পী? জি, আমি সবুজ অপেরার শিল্পী ছিলাম। আপনাদের জন্য তো সুখবর আছে, আপনাদের দল আবার নতুন করে চালু হচ্ছে। আমাদের মিলনদাই তো সব যোগাযোগের দায়িত্ব নিয়েছে শিল্পীদের সাথে। ওই যে দিনু অধিকারী, উনি তো এসেছিলেন আমাদের এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজ আসি। মিলনদা আসলে বলবেন সুচিত্রা এসেছিল। আচ্ছা, ওই আপনাদের যোগাযোগের ঠিকানা, মোবাইল নম্বর, ফোন নম্বর থাকলে দিয়ে যান। মিলনদা এলে তাকে আপনাদের সাথে যোগাযোগ করতে বলবো। না ঠিক আছে, আমি না হয় আবার যোগাযোগ করব। আমাকে অফিসের ঠিকানা, ফোন নাম্বারটা দিয়ে দেন না ম্যাডাম। না ঠিক আছে, তার দরকার হবে না। আজ আসি। হ্যাঁ, আসেন হাবিব ভাই। ঠিক আছে, আসি ভাই। হেলাল মিয়া, ভিলেনের যে ফিগার দরকার সে ফিগার ঠিক তোমার নেই। তুমি ভিলেন ক্যারেক্টারের সাথে যাও না। কিন্তু মিলন মাস্টার বললো তুমি নাকি অভিনয় ভালোই করো আজকাল। আর তাছাড়া ওই নিউ সবুজ অপেরার পুরনো লোক, তাই ভাবলাম তোমাকে রেখেই দিই। তারপরে টাকা পয়সার কথা যেটা আমি স্বীকার করবো সেটা পাট পাট করে আমি তোমাকে শোধ করে দেবো। সে দাদা আমি কি বলবো, আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বিবেচনা করে দিবে। আমি তো অন্য কাজ শিখিনি, অভিনয়টা শেখার চেষ্টা করি মাত্র। বাহ বাহ, তোমার এই বিনয় দেখে খুব খুশি হলাম আমি। হ্যাঁ, তাহলে একটু শুভক্ষণের দিন তোমার সাথে চুক্তিটা হয়ে যাবে। এই কয়দিন একটু সাসপেন্সের মধ্যে থাকো। আচ্ছা ভালো কথা, তোমার স্ত্রী কি তোমার সাথেই থাকবে নাকি? এ কথা বলছেন কেন দাদা, সে তো শিল্পী। না না, শিল্পী সে তো জানি শিল্পী, তবে ব্যাপারটা হচ্ছে কি ওই মিস বকুল, না 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 এখন তো আবার মিসেস বকুল।
সে তো নাচের মেয়ে। তো সমস্যাটা হচ্ছে যে অভিনয় জিনিসটা ধরো যে বয়স বাড়লে বয়সের সাথে খাপ খাওয়ে একটা চরিত্র দেওয়া যায়, কিন্তু নাচ সে তো বয়স বেশি হলে নাচটা চলে না। আমি বুঝতে পেরেছি দাদা, নিউ সবুজ অপেরায় বকুলের স্থান নেই। মিলনদা, সিদ্ধান্তটা কি আপনারও? এ ব্যাপারে আমার কি করার আছে? আমি তো আর দলের মালিক নই হেলাল। তবুও দিনুদাকে অনুরোধ করব, বকুলের বিষয়টা কি আবার বিবেচনা করা যায় না? মিলন মাস্টার, তোমাকে তো আমি সমগ্র বাস্তবতাটাই বুঝিয়ে বলেছি কিরকম ঝুঁকির মধ্যে আমি দল বাঁধতে যাচ্ছি। এর মধ্যে সবকিছু যদি তোমরা মানবতার দৃষ্টিভঙ্গির থেকে দেখো তাহলে তো চলে না ভাই। তারপরে যদি তোমরা প্রেশার দাও দাও। প্রেশারের কি আছে দিনুদা? আমি শুধু বলেছি শিল্পী হিসেবে বকুল থাক না মিলনদা, আমি বুঝতে পেরেছি আমাদের নতুন কর্তা কি বলতে চান। আমিও চাই না বকুল একজন শিল্পী হয়ে অনুগ্রহ প্রার্থী হবে। তবু এটুকু বলবো, যে দলে একজন নগণ্য শিল্পী হয়ে আমার স্ত্রীর স্থান হয় না, সে দলে কাজ করাটা আমার জন্য বড় পীড়াদায়ক। আমাকে ক্ষমা। ডক্টর গায়ের রং কালা কুসকুসা হইলে কি হোক, মানুষটার মনটা খুবই ভালো। আজকালকার জামানায় এত ভালো মানুষ আর নাই। হেলাল তোকে খুব ভালোবাসে, তাই না রে? জানি না, তবে এইটা বুঝি সে আমার ভীষণ ডরায়। এই দেখো দিদি, আমি খালি আমার কথা কই কেন, মানুষটা এত সরল, কোনো ছোট পোলা মানুষ যদি তারে ধমক দেয় তাও প্রতিবাদ করতে পারবো না। তোর শ্বশুর বাড়ির লোকজন তোকে কেমন আদর যত্ন করলো রে? না গো দিদি, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার বিয়াটারে মাইনা নিতে পারে নাই। তারা তো মহা খেপা, প্রথমে আমার ঘরেই তুলতে চায় নাই। কয়, যাত্রা দলের মায়ারে বিয়া করছস, তোর ঘরে স্থান নাই। অবাক কথা, ছেলে যাত্রা করে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তুই যাত্রা করিস তাতে অসুবিধা। আরে দোষ হইব না, বুঝলে না? যাত্রা দলের মায়া বিয়া করণে তো যৌতুক নিতে পারে নাই। বকুল, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমাদের চলে যেতে হবে। কি হয়েছে হেলাল? বসো। দিদি, বড় আশা করে ছুটে এসেছিলাম দিদিও সবুজ অপেরায় আবার আমরা একসাথে কাজ করতে পারি, কিন্তু গুরু বোধহয় কপালে লিখি। মিলনটা কোথায় হেলাল? দিনুদার সাথে কথা বলছি। থাক দিদি, আপনি আর আমাদের জন্য অযথা তিক্ততা সৃষ্টি করবেন। তোমরা একটু বসো। দিনুদা, শুরুতেই আপনার সঙ্গে আমার মতের অমিল হচ্ছে, বরং আমি নিজের থেকেই এসবের মধ্যে আর না জড়াই। মিলন মাস্টার, ভাবাবেগের জোয়ারে ভেসে বেড়ালে তো যাত্রা শিল্পকে রক্ষা করা যাবে না, বাস্তবতাটাকে বুঝতে হবে। কোনটা বাস্তবতার পথ আর কোনটা যাত্রা শিল্পকে বাঁচানোর পথ, সে বিষয়ে আমার মনে হয় আমরা দুইজন একমত হতে পারবো। মাস্টার, যাত্রা শিল্পকে বাঁচাতে হলে দর্শকের চাহিদার সাথে সাথে তাকে পাল্টাতে হবে।
তোমার সেই মানধাতার আমলের ক্লাসিক্যাল ড্যান্স দেখতে দর্শকরা আসবে? দিনুদা, আপনাদের মতো মালিকদের এই তত্ত্বের কারণেই যাত্রা শিল্পের আজকের এই দুর্দশা। এই কয়েক মাস ধরে অন্তত সেই অভিজ্ঞতা আমার অর্জিত হয়েছে। যাত্রা শিল্পকে যদি বাঁচাতে হয় তাহলে তার মর্যাদা ফিরিয়ে আনতে হবে, তার ঐতিহ্য ধারণ করতে হবে। আপনার ভাষায় ডানাকাটা পরীদের অশ্লীল নাচে বর্তমান যাত্রা শিল্প ধ্বংস হয়ে গেছে। তোমার সাথে তর্কে জেতার আমার সাহস নেই মাস্টার। তবে মিস বকুল, না মিসেস বকুল, তাকে দলে না নেওয়ার জন্য যদি তুমি যাত্রা দল ছেড়ে চলে যাও, সেটা হবে আমার জন্য খুবই দুঃখজনক। আপনার মতো দক্ষ একজন মালিকের পক্ষে আমার মতো মাস্টারের যাওয়ার প্রয়োজন পড়বে না, দরকার নেই, সেটা আমি বুঝতে পেরেছি। নীলন্দা, তোমার সাথে একটু জরুরি কথা আছে, আসবে? জ্যোৎস্না রানী, কি কথা বলবে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। অত উত্তেজিত হওয়ার কিছু নেই। বসো বসো, কথাটা আমার সামনেই বলো, আমার চামড়া অনেক মোটা। জ্যোৎস্না, তোমার কিছু বলার থাকলে দ্য নিউ সবুজ অপেরার মালিকের সামনেই বলো। তুমি মন খারাপ করতেছো কেন? ভালোই তো হইল, ইচ্ছার বিরুদ্ধে দিন অধিকারীর দলে কাজ করতে হইল না। আমি তো আমার জন্য চিন্তা করতেছি না। আরে সে তো তোমার শিল্পী হিসেবে অন্যই করতে চায় না, এটা কোনো কথা হইলো? এমনটা যে হইব এটা আমি আগেই জানতাম। এ তো বহুদিনের আক্রোশ, সুযোগ বুঝা এটার উসুল নিয়ে নিল। ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। শিল্পী সমাজের দাবির মুখে মালিক দিন অধিকারী তার অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। তোমরাই জয়ী হলে। জয় পরাজয়ের বিষয় না দিনুদা, আপনি কিন্তু বলেছিলেন আপনি আগের মতো করে দল গড়বেন না। আমি কিন্তু এই ভরসাতে আপনার এখানে এসেছি। সবই মানছি জ্যোৎস্না রানী, সবই মানছি। তবে শুধু নিজেদের দিকে তোমরা তাকিও না, আমার দিকেও একবার তাকিও। আমরা তো আপনাকে কখনোই আলাদা পক্ষ হিসেবে ভাবতে চাই না দিনুদা। না, সে কথা বলছি না। তাহলে মিলন মাস্টার, এতক্ষণে নিশ্চয়ই তোমার অভিমান ভঙ্গ হয়েছে? মান অভিমানের বিষয় নয় দিনুদা, আপনি দলের মালিক, আমরা কিন্তু সবসময় আপনাকে সম্মান করতে চাই। আমিও তো বারবারই বলে আসছি, শিল্পীর সম্মান দিতে কখনো কুণ্ঠা বোধ করে না মালিক দিনু অধিকারী। গেল কোন সব তার তো দেখতেছি না। আমি একটু ধৈর্য ধরেছি বলে এবারের লোক কি মনে করেছে কি? এখন পর্যন্ত আমাকে একটা বিশ্রাম নেওয়ার জায়গা পর্যন্ত দিলে না। ঠিক আছে, আমি যাচ্ছি, মার্ডার কেসটাকে থানায় দিয়ে আসি, তারপর সব বুঝবেন না, বুঝছেন? আমি গেলাম কই, আগে মার্ডার কেসটা দিয়ে আসি, তারপর বুঝবেন। হ্যাঁ,
আচ্ছা, লোকটা আবার চিল্লাচিল্লি শুরু করেছে। আচ্ছা বলো দেখি মিলন, কি করা যায়? দিনুদা, আমার মনে হয় আমরা শিল্পীদের থাকবার জন্য যে জায়গাটা করেছি ওখানে আপাতত থাকার ব্যবস্থা করেছি। ঠিক আছে, চলো দেখি। জ্যোৎস্না রানী, তুমিই চলো, তোমাকে দেখে একটু ঠান্ডা হতে পারে। এসো এসো এসো। বাড়ির লোকজন সব পলাইলি নাকি? হ্যাঁ, খিদে লাগে আমার পেটের বুদিন চৌচৌ করতেছে। যাত্রা দলের লোক যে এত ফটকাবাজ তা তো জানা ছিল না। এই কি আপনার মানবতা নাকি? হ্যাঁ, আমি মানবতার সাথে একটু মেজাজটা নরম করছি আর অমনি আপনারা পায়া বলছেন না। দেখুন, আমরা একটু ঝামেলায় ছিলাম, সেই জন্য একটু দেরি হলো আসলে। ঝামেলা দেখেছেন কি? আমার সাথে ভালোভাবে ব্যবহার না করলে আমি সব গুণিক লাল দালানির ভাত খাওয়া ছাড়বো। হ্যাঁ, কেন? আমরা কি আপনার পাকা ধানে মই দিয়েছি নাকি মাথায় বাড়ি দিয়েছি? পাকা ধানে মই দিছেন কি মাথায় বাড়ি দিছেন সে কথা কি আপনি কওয়া লাগবে নাকি? কওয়া লাগলি জাগা মতো যাই কবনে। আর থানাতে নাইছে যখন সব মাথায় দড়ি দিলে চালান করে দিবেনি, সেখন ঠিক পাবেন না, বুঝছেন? দেখুন, আপনি চাঁদনির বাবা। চাঁদনিকে আমরা সবাই আদর করি, এখন ওর জন্য আমরা চোখের জল ফেলি। আপনি এমন কিছু করবেন না যাতে আপনার মেয়ের মুখটা ছোট হয়ে যায়। আমি আমার মেয়ে খুঁজে পাচ্ছি না দেখে যন্ত্রণায় বলে আমার বুকের মধ্যে ফটফট করতেছে, আর আপনি আমার জ্ঞান দিচ্ছেন না। দেখুন, আপনার মেয়ে কোথায় আছে আমরা জানি না, তবে যেখানেই থাকুক ভালো আছে। তাছাড়া আপনার মেয়ে জিতুকে ভালোবেসেই বিয়ে করেছে। না না, এ বিয়ে আমি মানি নে, আর ভালোবাসা মাসাও বুঝিনি। আমার সুজা কথা, আমি আমার মেয়ে ফেরত চাই, বুঝছেন? আচ্ছা শুনুন 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 শুনুন, আপনার মাথা খুব গরম হয়ে গেছে। আপনি একটা বিশ্রামের জায়গা চাচ্ছিলেন তো, আগে চলুন, আপনাকে বিশ্রামের জায়গা দিচ্ছি। আসেন আসেন চলেন, আসেন। এই ঘরে থাকবেন আপনি এখন, বুঝলেন? বিশ্রাম করেন। এই জলধর, জলধর, দরজাটা খুলে দে। হয়েছে, চলো। কি ব্যাপার? কোথায় যাচ্ছ তোমরা? আমরা চলে যেতেছি দিদি। মনের মধ্যে অনেক আনন্দ নিয়ে আসছিলাম, আপনাদের সাথে দেখা হয়েছে, অনেক আনন্দ হয়েছে। হেলাল, তোমরা কোথাও যাচ্ছ না, তোমরা এখানেই থাকছো। দিনুদার সাথে আমার কথা হয়েছে, তোমরা একটু বসো, আমি একটু মিলনদের সাথে কথা বলছি। আচ্ছা ভাবি, কার হুকুমে তুমি অফিস ছেড়ে বাইরে গেলা? জয়িতা ম্যাডামের মতো মানুষ অফিসে আইসা করে না পাইয়া চলে গেছে, এটা কোনো কথা হইল? আসলে মোশাররফ ভাই, হাবিব ভাইয়ের কোনো দোষ নেই, আমি ওনাকে সাথে নিয়ে গিয়েছিলাম। আরে ভাই, তুমি হইলা যাত্রার লোক, ছবির প্রতি তোমার ঘৃণা, তোমার বিষয় আলাদা, কিন্তু আমাকে তো এই ছবির লাইনে থাকতে হবে, এটা করে খাইতে হইব নাকি? হাবিব, তোমার কি যাত্রা লাইনে যাওয়ার শখ হয়েছে? যদি কাজে মন না বসে তাহলে আমার করে দাও, বাস। মাফ করে দেন মোশাররফ ভাই, জীবনে এমন ভুল আর হইব না। আমি আসলে বুঝতে পারি নাই যে জয়িতা ম্যাডাম আজকেই আসবে। তাছাড়া এতদিন ধরে সুদ চাপা কইতেছিল তো। মাপ যদি চাইতে হয় তাহলে ওই জয়িতা ম্যাডামের কাছে চাই আসো, আমার কাছে চাই কোনো লাভ নেই। যাত্রা ঘুরে এক একজন স্বর্গে যাইব।
মিলন, জ্যোৎস্না রানী, আমার একটা মস্ত বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে দিনুদা? লোকটিকে আবার আপনাকে কিছু বলেছে? না না, সে কেস না, এটা অন্য কেস। আমাকে এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। দিনুদা, বিষয়টা ঠিক বুঝতে পারছি না। পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, বুঝলে মিলন? মানুষকে ভালোবেসে তারই প্রতিদান। উফ, এই আমার কপালের লেখা। দিনুদা, আপনি একটু শান্ত হন, আগে বলুন ঘটনাটা কি? বিস্তারিত বলার মতো সময় নেই জ্যোৎস্না রানী। যার জন্যে আমার স্ত্রী, সন্তান সবাই আমাকে ত্যাগ করে গেল, আজকে সেই কিনা আমার নামে নারী নির্যাতনের মামলা দেয়। এই কি ভালোবাসার প্রতিদান? আচ্ছা তোমরাই বলো, দিন অধিকারী সে কি পারে কোনো নারী নির্যাতন করতে? তোমরা ভাবতে পারো? কে মামলা করেছে? বৌদি? আরে না না, তোমার বৌদি মামলা করলে তো তবু একটা সান্ত্বনা থাকতো। এই তোমাদের শিল্পীদের বিবেচনা। আরে ভাই, মানুষে মানুষে ভালোবাসা, বন্ধুত্ব, ঘনিষ্ঠতা তো হতেই পারে, তাই বলে সবাইকে বিয়ে করা যাবে? বহুদিন ধরে জোরাজুরি করছিল, বিয়ে করতে হবে, এখন মামলা ঠুকে দিয়েছে। অবশ্য অনেকদিন ধরে থ্রেট করে আসছিল। তা এখন কোথায় যাবেন ঠিক করেছেন? আপাতত ঢাকায় একটা হোটেলে গিয়ে উঠি, তারপর উকিলের সাথে একটু কথাবার্তা বলি। পুলিশ অ্যারেস্ট করে ফেললে এই কেসে আবার কোনো জামিন নেই। চল ভেতরে চলো। টাকা রাখো, তোমরা দুজনে মিলে কাজটা চালিয়ে যাবে, আমি তোমাদের জোগাড়, ঠিক আছে? এই ভর দুপুরে কোথায় চললি দাদা? একটা মস্ত বড় ঝামেলা হয়ে গেছে। ওই রত্না আমার নামে নারী নির্যাতনের কেস ঠুকে দিয়েছে। বিশ্ব এসে খবর দিয়ে গেল, ওয়ারেন্ট ইস্যু হয়েছে, যে কোনো সময় পুলিশ আসতে পারে। তুই একটু দাঁড়া, ভাত তরকারি হয়ে গেছে, সানডে মুখে দিয়ে যা। না রে, বিপদ হয়ে যেতে পারে, আমি যাই। ওই মিলন আর জ্যোৎস্না রইল, আর তুই এদিকটা সামাল দিস। জীবনে একটু শান্তি পেল না, বউটা কেউ শান্তি দিল না, আর আমাদেরকে তো অশান্তির মধ্যেই ফেলে রেখেছে। এত করে বললাম যে ভালো হয়ে যা, নিজের স্বভাবটা বদলা, না, কোনো কথাই কানে তোলে না। আরে ভদ্রলোকের বেটিটা কেউ কই? মামলা মোকদ্দমা করে কোর্ট কাছারির দরকারটা কি ছিল? তার উচিত হয়েছে? হ্যাঁ, কোনো দরকার ছিল এসব করার? ইলশে মাছে উঠে কয় আমার বড় পেটি, আমাকে মজাইতে পারে বড় লোকের বেটি। ও অধিকারী বাবু, অধিকারী বাবু, ও অধিকারী বাবু, এই ভর দুইপর বেলা এরম হন হন করে কোনে যাচ্ছেন? সেটা জানা কি আপনার জন্য খুব জরুরি? না, আপনি কোনে যাচ্ছেন সেটা জানা আমার জরুরি না, তাই আমার একটা জরুরি প্রয়োজনে আপনাকে ওই পিছন থেকে ডাকে থামাইছি, বুঝছেন? আপনার জরুরি প্রয়োজনের কথাটা একটু তাড়াতাড়ি বলেন, আমার একদম হাতে সময় নেই। না মানে ঘটনা হইলে কি, আমার মেয়ের খবর শুনে বাড়িতে পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসলাম। ওই টাকা পয়সা তো নেবো তার খেয়াল নাই, তারপরে আপনার এখানে এসে আপনার কথাবার্তা শুনে সুস্থির হয়ে যে পকেটে হাত দিছি, আর দেখি একটা টাকা পয়সা নাই, বুঝছেন? দেখেন, এখানে তো আপনার টাকা লাগছে কি জন্য? আহার বাসস্থান সবই তো এখানে ফ্রি। না সে কথা ঠিক, কিন্তু থাকা খাওয়া ফ্রি হলেও একটু হাত খরচ লাগে তো। দেখুন, এ ব্যাপারে আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনি
মিলন মাস্টারের সাথে দেখা করুন, আমার হাতে একদম সময় নেই। এই লোকটা তো জবর পিছলে বুঝেছি, এক ওই ছাই দিয়ে ধরা লাগবে। ওরে ইলশে মাছে উঠিয়ে কয় আমার বড় গাদা, আমাকে মজাইতে পারে বাংলাদেশের ডাঁটা। ও মাছ ইলশে রে সাওয়াল কাঁদানে মাছ, জামই ভুলানে মাছ, রাধুনি পাগলে মাছ ইলশে রে সাওয়াল কাঁদানে মাছ, জামই ভুলানে মাছ, রাধুনি পাগলে মাছ ইলশে রে। আচ্ছা, এই সুচিত্রা সেদিন তোমার নিয়ে কই গেছিল হাবি? ইন্দিরা রোডের একটা মেসে যাত্রা দলের কার্যালয়ে খোঁজ করতেছিল। তার লোকটার লোকে দেখা হয়েছিল? সাইজ কেমন, বয়স কত? না মিয়া ভাই, তার লোকে দেখা হয় নাই, তবে তার বন্ধুর লোকে দেখা হয়েছিল। ও কালো কিসেমের মানুষ, ওই চেহারা তেমন সুবিধার না। আচ্ছা, এই লোকটা যে ইন্দিরা রোড থাকে এটা সুচিত্রা জানলো কেমনি? পত্রিকায় মনে হয় দেখছিল, ওই যে যাত্রা নিয়ে কি যেন আন্দোলন হইতেছে, তার লিডার মনে হয়। ও মনে পড়ছে, মিলন মাস্টার লোকটার নাম। কও কি, এত বড় নেতা যার নাম পত্রিকায় ওঠে, হ্যাঁ থাকে মেসে? হ্যাঁ মিয়া ভাই, হিসাব তো মেলে না। ঠিকানায় লেখা আছিল যাত্রা শিল্পীদের উন্নয়ন পরিষদ নাকি, যা দেখে মেজ বাড়ি, তাও আবার খুব একটা সুবিধার না। তারপর সুচিত্রা তোমার কিছু কইছিল? না, আমার তেমন কিছু কয় নাই, খালি আমার প্রতি একটু দুঃখ প্রকাশ করলো। বললো আমার জন্য আপনাকে বকা খেতে হলো, আমাকে ক্ষমা করে দেবেন। সেদিন মেজাজটা খুব বেশি গরম করে ফেলেছিলাম। হ্যাঁ, তোমার কি মনে হয়? না ভাই ঠিক আছে, জয়িতে ম্যাডাম এসে ফিরে না গেলে অন্য কথা ছিল। আচ্ছা তুমি কও, এই মেয়েটার জন্য আমি এত চেষ্টা করতেছি, অথচ মেয়েটার সিনেমা লাইনে মনই বসতেছে না, খালি যাত্রা যাত্রা যাত্রা। আরে যাত্রা করে কি পেটে ভাত জুটবো? খালি সিনেমার কথা কি কন মিয়া ভাই, আমি তারে কইলাম প্যাকেজ নাটকের এখন ভালো ডিমান্ড, পয়সাও আছে। আমার দুই একজন বন্ধু বান্ধব এখন আছে যারা নাটক বানায়, তা করে তোমার কথা কই, সে তো গাই মাগলো না। কও কি হাবিব মিয়া, তুমি এই ফিল্মের অফিসে বৈশা প্যাকেজ লাইনে ধন্দাও করো, জব্বর শিয়ানা হয়ে গেছো। হ্যাঁ ভালোই। না মিয়া ভাই, দুই একজন বন্ধু বান্ধব আছে তো। আচ্ছা আচ্ছা যাও, আর মিস সুচিত্রা আসলে আমার হইয়া ওরে তুমি একটু বুঝাইও, যাতে এত বড় সুযোগটা হেলায় না হারায়। আপনি না কইতেই তো আমি তারে বুঝাই, কিন্তু হে বোঝে কই। হ্যাঁ 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 ম্যাডাম, ম্যাডাম রিয়েলি ম্যাডাম, খুব সরি। ভালো একটা ঝামেলায় পড়লাম দেখছি। এখন কি করা যায় জোসনা, বলো তো? কিছুই করার নেই, দিনু অধিকারী না আসা পর্যন্ত তুমি অস্থায়ী মালিকের পাঠটা করে যাও। হ্যাঁ, দুই একদিনের মধ্যেই লোকজন আসা শুরু হবে। কার সঙ্গে কি চুক্তি হবে, কারে দলে রাখবে না, কারে দলে রাখবে, সে ব্যাপারে আমি সিদ্ধান্ত কি করে নেব? ঢাকা শহর তো বেশি দূরে নয়, তুমি মাঝে মাঝে গিয়ে পরামর্শ করে এসো। ভালো একটা ম্যানেজারের চাকরি পেলাম, ওদিকে কত সাংগঠনিক কাজ পড়ে আছে আমার, কতদিন যাবৎ পত্রিকা অফিসগুলোর সঙ্গে আমার যোগাযোগ নেই। দিনু অধিকারী নৌকায় পা রেখেছি আমরা, এখন কি আর অত সব ভাবলে চলবে মিলনদা? আচ্ছা মিলনদা, আসল ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারতেছি না। ওই যে মিস রত্না দিনুদাকে যে নারী নির্যাতনের কেস দিয়েছে, দিনুদা কি তাকে মারধর করেছে নাকি? তোমার অত বোঝার দরকার নেই হেলাল, তুমি যে বুঝতে পারোনি এটাই অনেক ভালো হয়েছে। লোকে বলে বাবাতে শত্রু বাড়ে, মুখে কিছু না দিয়েই চলে গেল। রান্না করা ভাত আর কপালে জুটলো না, এমনই কপাল। এখন এই ভাত আমার মুখে কিরম করে ঢুকবে না।
ছেলে, আপনি কি ডা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। কেন, আপনি কি পৃথিবীর সব মানুষকে চেনেন নাকি? রাগ করলেন মনে হচ্ছে। আপনি তো এখানে এর আগে কোনোদিন দেখি নাই, তাই জিজ্ঞেস করলাম। রাগ করার কি আছে? আগে দেখার তো কিছু নেই, আমি এসছি গতকাল সন্ধ্যায়। আত্মীয় না যাত্রার দলের? আচ্ছা ভাই, আপনার কি এত সব জানা বেশি জরুরি? আপনি জানতো, আপনি আপনার কাজে যান। দেখেন, কিছু মনে করবেন না, আমরা উত্তরবঙ্গের মানুষ তো, তাই একটু আন্তরিকতা নিয়ে কথা কয়ে ফেলাই, বুঝছেন? তা আপনি যদি ঝামেলা মনে করেন তাহলে পরে আজকে থাক, পরিচিত হব না, আরেকদিন হব না, বুঝছেন? আসি। আজব রে বাবা। মিলনদা, তোমাকে দলের ভাবগতিক তো কিছু বুঝতে পারছি না। কিরম যেন ছাড়া ছাড়া ভাব, একজন আসে তো দুজন চলে যায়। তোমরা কবে পালা ঠিক করবে আর কবে মহড়া দিবা? হ্যাঁ, কথাটা অন্যায় বলনি দিদি। বিষয়টা হচ্ছে কি, আমি তো মালিক না, সিদ্ধান্ত দেবেন মালিক হিসেবে দিনুদা। এতদিন ধরে তুমি কি মাস্টারি করেছো? আর দাদা তো সব দায়িত্ব ছেড়ে দিয়েছে তোমাদের উপরে। সবকিছু ছেড়ে দেননি, এরই মধ্যে হিরো আশেক এসে যোগ দিল। আমি বিষয়টা জানতাম না, আর বিষয়টা যদি আমার উপরে থাকতো তাহলে এমনটা করতে পারতো না। এর মধ্যে আবার তোমাদের জ্যোৎস্না রানী গেল রাজশাহী। এই বয়সে আরও তোমরা জেলখানায় গেল নাগরকে দেখতে। এই যে কলিযুগের রাধা কৃষ্ণ। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, আচ্ছা কোন তো, ওই যে আপনার মতো একটা লম্বা করে মানুষ ওই বিরাটের সাথে পেস্ট লাগায়া গান লোকে দেখাচ্ছে যে তার একটা দাঁত মাথা বিরাট আছে, এই লোকটা কি গান? কে ব্রাশের সঙ্গে পেস্ট নিয়ে কোথায়? আরে ওই যে আপনার মতন লম্বা করে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে উনি একটা হিরো, বুঝছেন? ও সে তো ভাব দেখাবেই, সে আসলে তো হিরো, আমাদের দলের নতুন হিরো। ও তাই নাকি? সে কথা আগে কবেন না তো। হিরোর পাঠ করে বলি কি একেবারে জাতা হয়ে গেছে নাকি? মানুষের সাথে ব্যবহার আচার ভালো করে করবি না? আরে আমার এই জীবনে কত হিরো দেখলাম, একবার ডুব দিলে তার উঠলে না, বুঝছেন? তো আপনার সঙ্গে আবার কি হলো? আমি দেখছি আপনার সঙ্গে সবারই বাধে। এই কথাটা ঠিক করলেন না। আমি তো তার সাথে ভালো বুঝে মানে পরিচিত হবে গেছি, আর সে এমন ভাবলে কথা কইলে মনে হলো যে একেবারে বিরাট কিছু। আরে তুই কত বড় হিরো রে, তুই কত বড় হিরো হয়েছিস। আমার বউ জানিস তুই? আমার বউ যাত্রার দলের বিরাট একটা নায়িকা ছিল, তাকে তুই জানিস? আসলে আপনাকে চিনতে পারি না। আপনি যে কত বড় ভিআইপি ব্যক্তিত্ব সম্পন্ন, হ্যাঁ, আপনার বউ এত বড় একটা নায়িকা ছিল বুঝতে পারেন। সে কথা আর কয়েন না, বাদ দেন সেসব কথা। আচ্ছা কালকে সন্ধ্যের সময় যে কইলেন যে সকালবেলা ব্যবস্থা করবেন না, এখন কি হবিনি 10-20টা টাকা? তার খুব নিশা লাগছে, বুঝছেন? হ্যাঁ বলেছিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে চা খাই আনি। আপনি তো জবরদস্তি মানুষ দেখতেছি। কেন? না মানে নগদ। আচ্ছা ঠিক আছে, চলেন চলেন। কখন আলি? এই তো কিছুক্ষণ আগে এসেছি। তাহলে শেষ পর্যন্ত তুইও আসলি। কি করবো দিদি, সারা জীবন যাত্রা দলে নাচ করে কাটালাম, এখন এই বয়সে কোথায় যাই বলতে পারবো?
বাবা বাইসে থাকতে তাও বাদ যদি একটু চেষ্টা করেছে, ভাই ভাবি সংসার তো একটা গলার কাঁটা হয়ে দাঁড়ালাম। তো এখানকার ঠিকানা কোনে পালি? আমাকে বকুলের কাছ থেকে। সে তো এখান থেকে কলকাতার বাপের বাড়ি। আমাদের বাড়ি আর বকুলের বাড়ি একই গ্রাম। দেখা হতেই বলো, রুবি যায় কোনো লাভ হবে না নে, দিনুদা আমাদের যাত্রা দলে নেবে না, আমাকে নাকি বয়স হয়েছে, আমরা বুড়ো হয়ে গেছি। তাহলে আবার আসলি কেন? নাচ না করতে পারি, অভিনয় তো করতে পারবো। চাচি, বড় বোন, ভাবি এসব চরিত্রে অভিনয় করবো। শোন, ঘুমা ফাটে তখন তুই দলে ছিলি? হ্যাঁ ছিলাম তো দিদি। আচ্ছা, জ্যোৎস্নার সাথে কি তোদের আগে যাত্রা দলের মালিক কালাম সাহেব তার প্রেম ছিল? কি যে কতিস দিদি, আমরা তো কখনো জ্যোৎস্নাদির কাছ থেকে এমন কিছু শুনতে পাইনি। তাহলে আর কি যাত্রাপট্টিতে কাজ করো, তো বহু পুরনো ঘটনা। আমি ভেবেছিলাম সব বোধহয় মিটে গেছে, কিন্তু না, এখন দেখছি প্রেম আগের মতোই ভরপুর। কি জানি দিদি, আমরা তো শুনেছি অন্য কথা। কালাম সাহেবের সাথে উর্বশী নামের একটা নতুন মায়ের নাকি প্রেম ছিল, তাই নিয়ে কত ঝামেলা হয়েছিল। হতে পারে, পুরন ছেড়া হয়তো নতুন কিছু ধরেছে। মানুষ যে কত কীর্তি করে পার পেয়ে যাচ্ছে, আমার ভাইটার দিকে যত মানুষের চোখ। দুর্গা দুর্গা। আচ্ছা হেলাল, এইসব ঘরে কি শিল্পীরা থাকতে পারে? ওগুলো তো লেবারের ঘর। কি করবেন দাদা, একটু কষ্ট করেন। যাত্রার যে দুদিন পড়েছে তার মধ্যেও তো সাহস করে দিনুদা দল গড়ার উদ্যোগ নিয়েছে। শোনো হেলাল ভাই, শিল্পী হয়ে মালিকের পক্ষে কথা বললে মালিকরা কিন্তু আরো পেয়ে বসবে। গরু ভেড়া সব কিন্তু এক জায়গায় জড়ো করবে। হিসেব যদি প্রথমে বুঝে না নাও, পরে কিন্তু কিচ্ছু পাবে না। এর মধ্যে দিনুদাও একটা ঝামেলায় পড়ে বাড়ি ছাড়া হয়েছে। উনি ফিরে আসুক, কয়টা দিন না হয় কষ্টই করলে। তোমাদের সব ধরনের পরিবেশ মেনে নিয়ে কাজ করার অভ্যাস থাকতে পারে, আমার নেই। তাহলে দাদা আপনি মিলনদার সাথে একটু কথা বলেন। আমি মিলনদার সাথে কথা বলবো কেন? আমি তো মিলনকে চিনি না, আমি চিনি দিনুদাকে। কিন্তু উনি তো নেই, উনি সব দায় দায়িত্ব মিলনদাকে দিয়ে গেছে। এমন মানুষের উপর দায়িত্ব দিয়ে গেছে যিনি একবার উকি দিয়ে দেখলেও না কি অবস্থায় আছি। বিশাল ব্যক্তিত্ব হয়ে গেছে, যাত্রা জগতের ভালো মন্দ দেখার হর্তাকর্তা, পত্রিকায় ছবি উঠে। দাদা আপনি একটু ধৈর্য ধরেন, আমি মিলনদার সাথে আপনার বিষয়টা নিয়ে আলোচনা করি, একটু কষ্ট করে। কষ্ট করার জন্য আমি যাত্রা করতে আসি, কষ্ট করে না। জ্বালায় জ্বলে মলাম, ঈদে জ্বালায় জ্বলে মলাম, ফিরে কে তুই দেখলু না, আজও তোকে ভুলবে পারলাম না রে চাঁদনি মা, আজও তোকে ভুলবে পারলাম না। তুই যে থাকিস পরের ঘরে, খুঁজি তোকে রাস্তার ধারে, গাছপাড়াতে থামলি গাড়ি, গাছপাড়াতে থামলি গাড়ি, দেহি তুই আসিস কিনা, আজও তোকে ভুলবে পারলাম না রে চাঁদনি মা, আজও তোকে ভুলবে পারলাম না। চাঁদনি মারনে গেলাম, যে তুমি তাক চিকিৎসার কথা কয়ে ভাগালিয়ে চলে গেল। আবার এই দিনু বাবুরে নিয়ে এলাম, সেও তো দেই ভাই যাওয়ার মতোই চলে গেল। এইরকম জ্বালায় পড়লাম। হ্যাঁ তো দেখি কি যে জ্বালায় চলে মইলাম, কি যে জ্বালায় চলে মইলাম, কিরে কে তুই দেখলু না, আজও তোকে ভুলবে পারলাম না
রে চাঁদনি মা আজও তোকে ভুলবে পারলাম না। তুই যে থাকিস পরের ঘরে, খুঁজি তোকে রাস্তার ধারে। গাছপাড়াতে থামলি গাড়ি, গাছপাড়াতে থামলি গাড়ি, দেহি তুই আসিস কিনা, আজও তোকে ভুলবে পারলাম না। দিদি একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? জামাই বাবু মরে গেছিল কিরম কইরে? সে কথা আর বলিস না বোন। ভালো তরতাজা মানুষটা, রাতে খায়া দেয় ঘুমোতে গেল। ওমা মধ্যরাতে উঠে কয় কি বুকে বেদনা করে, তেল জল ডলতে ডলতে নাই হয়ে গেল। তা শ্বশুর বাড়ির লোকজন তোমারে রাখতে চায়নি না নিজেরই এখানে চলে এসো? স্বামীর ভিটে ছেড়ে কেউ আসতে চাই রে মুখ পুরি? আমাক না খেতালি যে ওদের সম্পত্তির ভাগ ছিল না। একে তো কোনো সন্তান নেই, তার উপরে আবার হিন্দু বিধবা। স্বামী সম্পত্তির প্রতি আমার কোনো দাবি আছে? তা দিদি দিনুদার বউ বাড়ি ছেড়ে চলে গেছিল কিসের জন্য? জানিসই তো, এক কথা বারবার শুনতে তোদের খুব ভালো লাগে না? দিদি দিনুদার বউ কিরাম ব্যবহার করতো তোমার সাথে? মিথ্যা কথা কব না, কোনোদিন কটু কথা কয়নি। আমি যে কপাল পুড়িয়ে এ বাড়িতে এসে উঠেছি সেটাও কোনোদিন বুঝতে দিইনি। সবই ঠিক ছিল রে, আমার ভাইটাই কেবল অমানুষ, তার জন্য এই সোনার সংসারে অশান্তি। দিদি তা কিছু করতে হলে আমার একটু দেখা দাও, আমি তোমার সাথে করি সব। ভগবান, মিলনদা দিনুদার সাথে কি কথা হলো টেলিফোনে? ওই হিরোর বিষয় নিয়ে। ওকে যে আসতে বলা হয়েছে আমি জানতামই না, নিজস্ব মানুষ তো। আশেক ভাই খুব যে একটা ভালো অভিনয় করে তা কিন্তু না, তবে এখানে এসে সে বেশ ক্ষিপ্ত। থাকার জায়গা পছন্দ হচ্ছে না, আপনিও খোঁজ খবর কিছু নিচ্ছেন না, এসব নিয়ে বেশ মনক্ষুণ্ণ। আমি তার সম্পর্কে কিছুই জানি না, কি কথা বলবো? এখন দিনুদার সঙ্গে আলাপ হলো, এখন কথা বলবো। আর তার থাকার জায়গা যদি পছন্দ না হয় তাহলে আমার কিছু করার নেই। দিনুদা এসে যদি তার নিজের থাকার ঘরটা হিরোর জন্য ছেড়ে দেয় তাহলে তো আমার কোনো আপত্তি নেই। যা হোক, আপনি তার সাথে একটু কথা বলেন, কারণ আশিক ভাইয়ের মধ্যে শিল্পীর চাইতে হিরো ভাবটাই বেশি কাজ করে। বাহ, খুব ভালো কথা বলেছে তো হেলাল মিয়া। আসলেই সত্যি, যাত্রা জগতে যে হারে হিরো আর ভিলেন তৈরি হয়েছে সেই হারে শিল্পীর জন্ম হয়নি। যদি শিল্পীর জন্ম হতো তাহলে যাত্রা জগতের চেহারাটা অন্যরকম হতে পারত। দিনু কোথায়? আবার কি ঘটলো চলো তো দেখি। হারামজাদি, তুই এ বাড়িতে পা দিছিস, আবার আমার ভাইয়ের নাম মুখে নিচ্ছিস। দিদি দিদি তুমি থামবে, আমরা আছি তো। থাক না, দেখিও কি করতে পারে। এই নষ্ট মেয়ে লোক, এই নষ্ট মেয়ে লোক, তুই দিনে অধিকারীর খোঁজ নিবার কিরা? হ্যাঁ, আমি খোঁজার কে তা তুই জানিস না? তোর গুণধর ভাই যে আমাকে নষ্ট করেছে সে কথা। এই কেউ যদি নিজে নষ্ট না হয় তাহলে কি মানুষ তাকে জোর করে নষ্ট করতে পারে? হ্যাঁ, চুপ কর, এক্ষুনি বের হ আমার বাড়ি থেকে। কার বাড়ি বললি? তোর স্বামীকে খেয়ে এসে ভাইয়ের গাড়ি উঠেছিস, আবার বলছিস তোর বাড়ি? দেখেছো তোমরা কি বলে এই বাজে মেয়ে লোকটা? হ্যাঁ, ওর কত বড় সাহস!
আহা, তোমরা থামবে তোমরা। দিদি তুমি যাও তো, তোমার কাজে যাও তো, যাও যাও, দয়া করে যাও। রত্না, তুমি একটা কথাও বলবে না। আপনি এখানে কি করছেন? চল। কি হয়েছে বাড়ির মধ্যে? একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে বুঝছেন। মানে ওই ইলাহি কাণ্ড, বাঘের সিংহের লড়াই, এইরকম জাদ্রিল মিসাল আমি জীবনেও দেখি নাই বুঝছেন। ওই মিয়া, তোমার কাছে বাঘ সিংহের গল্প কে শুনতে চেয়েছে? ঘটনাটা কি ঘটেছে তাই বলো। হঠাৎ আপনি আমাকে ডিমোশন করে দিলেন মনে হয়। একেবারে তুমি কয়া কথা কওয়া শুরু করলেন দেখতেছি। হ্যাঁ, এই খুব এবারে হিরো হয়ে গেছে না? হ্যাঁ, আমি উত্তরবঙ্গের সাল, একটু আন্তরিক হয়ে তোমার সাথে কথা কইছি, আর তুমি আমাকে মানুষ বলেই মনে করতেছ না? না, তোমার মতো কত হিরো আমি এই পকেটে নিয়ে ঘুরি বুঝছাও। আচ্ছা, আপনি বড় বেশি কথা বলেন। আমি জিজ্ঞেস করলাম বাড়ির মধ্যে কি হয়েছে সেটা বলেন, তা না বেশি কথা বলেন। বাড়ির মধ্যে কি হয়েছে তার আমি কেন করে কব? হ্যাঁ, আমি কেন করে কব? আমি কি তোমার চাকর নাকি? কি হয়েছে যায় দাও গা, যাও। বিয়াদব হিরো কোনে কর। অদ্ভুত বদমাইশ কিছু নেই। এমন চেঁচামেচি করলে মানুষ ভাববে কি? হাজার হোক তুমি একজন শিল্পী। শিল্পী? এসব শিল্পী টিল্পী কবে মন থেকে মুছে ফেলেছি মিলনদা? আচ্ছা আপনিই বলেন, যে লোকটি আমার এত বড় সর্বনাশ করেছে তাকে আমি এমনিতে ছেড়ে দেব? রত্না, একটা কথা বলবো, কিছু মনে নিও না। তোমার এই সর্বনাশের জন্য কি তুমি নিজেও দায়ী নও? হ্যাঁ, আমিও দায়ী। এজন্যই তোর শেষ দেখতে পথে নেমেছি। আমার ভাবতেও অবাক লাগে, তোমার মতো মেয়ে এত বড় ভুল করলে কি করে? তুমি কি দিনু অধিকারীকে চিনতে না? দিনুকে আমি চিনতাম, ও বোধহয় আমাকে চিনতে পারেনি। রত্না কি জিনিস তা ওকে আমি চিনিয়ে ছাড়বো। তুমি জোরাজোরি করে কি মানুষের মনের ইচ্ছাকে পাল্টাতে পারবে? ইচ্ছাকে পাল্টাতে না পারি, ওকে শায়েস্তা তো করতে পারবো। আচ্ছা অনেক হয়েছে, বলুন তো আপনাদের অধিকারী এখন কোথায়? তো দিনুদাকে তুমি খুঁজতে এসেছো কেন? তুমি তো তার নামে কেসই করেছো। পুলিশ আসবে তাকে খুঁজতে, তুমি কেন? কেস আমি ওর নামে করিনি, সবকিছু ঠিকঠাক করে রেখেছি। শেষবারের মতো ওর কাছে শুনতে এসেছি, ও যদি আমার সব কথা মেনে নেয় তাহলে তার কেস করার দরকার হবে না। তাহলে তুমি কেস করোনি? কিন্তু আমরা তো এদিকে সবাই। শুধু আপনারা কেন, সবাই জানে আমি ওর নামে মামলা করেছি, পত্রিকাতে ওর কেচ্ছা বলেছি, আরো বলেছি ওর নামে নারী নির্যাতনের কেস করেছি। নিজের ভাইয়ের ঘরে থাকার নাম নেই, আর দেন দুনিয়ার মানুষ এসে ঘরটা বাড়িটা ভরিয়ে ফেললো। একেবারে মেজাজটা আমার খারাপ হয়ে যায়। যে মানুষটা আমার ভাইয়ের নামে কেস করে তাকে বাড়ি ছাড়া করলো, তুমি তাকে আদর করে ঘরে তুললে কেন মাস্টার? হ্যাঁ দিদি, সেই বিষয়টাই আমি তোমাকে জানাতে আসলাম। রত্না আসলে দিনুদার নামে কেস করেনি। আশ্চর্য হচ্ছে, রত্না নিজে মুখে বলছে ও দিনুদার সঙ্গে দেখা করতে। তাহলে থানার লোকরা যে বিশুপ করলো দাদা সরে যাবে। হ্যাঁ, সেটার একটা কারণ আছে। এই দিনুদার এই রত্নাকে নিয়ে পেপারে খবর ছাপা হয়েছে, তো থানার লোকজন হয়তো নিউজটা দেখেছে, সেই কারণেই ওরা দাদাকে সাবধানে থাকতে বলেছে।
পত্রিকায় ছাপা হয়েছে ওই রত্নার কিসসা কাহিনী। শুধু রত্না না দিদি, বিনোদও আছে। বংশের মুখে এরকম করে চুনকালি দিল। বংশের যা নষ্ট করে তা তো নষ্ট করেই ফেলেছে। এখানে আবার সে কি চাই? হ্যাঁ, আমি যদি ও কাজ মাথা পেটা করে বাড়িতে বিদায় না করেছি। দিদি, একদম মাথা গরম করা চলবে না, বরং রত্নাকে বুঝিয়ে শুনিয়ে যদি আপোষে বিষয়টা মীমাংসা করতে পারি তাহলে সব কুল রক্ষা হবে। কুল যাবার আর কিছু বাকি আছে মাস্টার? দিদি, যা হবার হয়ে গেছে। এখন মাঝপথে যদি মামলা মোকদ্দমা হয় তাহলে সব নষ্ট হয়ে যাবে। দিনুদা অনেক আশা করে, অনেক টাকা পয়সা খরচ করে পথে নেমেছেন। শুরুতেই যদি বিপত্তি ঘটে, একটু ভেবে দেখো। তোমরা সবাই আছো তোমাদের স্বার্থ নিয়ে। দল গড়তে না পারলে তোমাদের যে চাকরি থাকে না সেটা কি আমি বুঝি না মনে করেছো? ঠিক আছে, যাও, তোমাদের যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের মধ্যে নেই। হাবিব, হাবিব, আরে হাবিব, আরে আরে মেয়ে হলো না, বহ বহ, দেখো তো সেটটা কেমন। আমি তো আবার ওই ভাবটা বেশি বুঝি না। দারুণ সেট কিনছেন তো। কোথায় কিনলেন? নাকি বিদেশ থেকে এনে কেউ গিফট করছে? মিয়া, তুমি আসলে বেশি পেঁচাল পারো। তোমার খালি জিজ্ঞাসি সেটটা কিরকম, তা না তুমি দুনিয়ার রাজ্যের পেঁচাল শুরু করছো। জি ভাইজান, সে কথা তো আগেই কইছি, খুব সুন্দর হয়েছে। তবে আপনার আগের সেটটাও খারাপ না, চেঞ্জ না করলেই পারতেন। তুমি আসলে আজের পেঁচাল বেশি পারো। কেটাই কইছো তোমার সেট চেঞ্জ করছি? এটা সুচিত্রা ম্যাডামের লিগা কিনছি। বাহ, দারুণ মানাইব সুচিত্রা ম্যাডাম রে। ঠিকই কইছো। চিন্তা করে দেখলাম আজকালকার দিনে মোবাইল ছাড়া চলে না, আর তাছাড়া সুচিত্রার লগে যোগাযোগটা ঠিক মতো করতে পারতেছি না। এর লিগাই ওরে সেটটা গিফট করব। জি, খুব ভালো করছেন। সিনেমায় অভিনয় করলে থাকলে চলে। তা ভাইজান, এই সেটে কি ছবি ওঠে? না উঠলে ছবি ওঠানোর একটা সেট কিনে দিতেন। এত কথা কাউকে সুচিত্রা হনাইতেছে না কেন? আচ্ছা, ও তুই এত দেরি করো না। সুচিত্রা ম্যাডাম কি ইন্দিরা রোডের ওই মেসে গেল? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। শোনো, এই সুচিত্রারে আগে এই মোবাইলের কথাটা কইও না, আমি ওরে একটা সারপ্রাইজ দিব। তোমার পেটে তো আবার কথা থাকে না। জি না মিয়া ভাই, বোম মারলেও সুচিত্রা ম্যাডাম আমার কাছ থেকে এই কথা জানতে পারবো না। হ্যাঁ বুঝছি, যাও। তুমি এখানে একা একা কি করছো? আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাই? আচ্ছা মিলনদা, উভয় পক্ষ কি শান্ত হয়েছে? আপাতত। কি এক ঝামেলার মধ্যে এসে যে পড়লাম হেলাল মিয়া। এত ভেজাল এই মাথার মধ্যে রেখে কি যাত্রাপালা নিয়ে চিন্তা করা যায়? মিলনদা, আমাদের সারা জীবন কাটলো উটকো ঝামেলা নিয়ে, কি করবেন বলে। তা আপনি কোথায় যাচ্ছিলেন? যাচ্ছিলাম ফোনওয়ালা দিদির কাছে। কেন? দিনুদার সঙ্গে ফোনে যোগাযোগ করতে। পরিস্থিতিটা তো তাকে জানানো দরকার, তাই না? চলেন, আমিও যাব আপনার সাথে। যাবে আমার সাথে? তো চলো। দিদি, ওঠো দিন, হাত মুখে একটু পানি দাও। কত দূর থেকে এসেছো? তুমি এখানে কদিন ধরে এসেছো? 10-15 দিন তো হবে। দিনুর সাথে তোমার দেখা হয়েছে? না, তা আমাকে বকুলের সাথে দেখা হয়েছে। ওই যে ডান্সার বকুল, যে নাচ করতো।
এখানে এসেছিল আবার চলেও গেছে। দিনুদা তারে দলে নিতে চায়নি, তার নাকি বয়স হয়ে গেছে, দেখতে খারাপ, তারে দিয়ে নাকি আর ডান্স পার্টি চলবে না। সুন্দরী খোঁজার অভ্যেস এখনো যায়নি তার। বিটার চাল চরিত্র যে এত খারাপ কি কব দিদি। আচ্ছা, তার কি কোনোদিন পরিবর্তন হবে না? সুন্দরী তো তুমিও কম না, তাহলে তোমার বিয়ে করলেই বা তার অসুবিধা কিসির? বিয়ে করলে যে নতুন নতুন সুন্দরী খুঁজতে পারবে না? তোমারে বিয়ে করলে যে সে আরেকটা সুন্দরী খুঁজবে না, তার কি গ্যারান্টি আছে? খুঁজতে চায় খুঁজুক, তারপরেও আমাকে বিয়ে করতে হবে। একবার চিন্তা করে দেখ, যে মানুষটি আমাকে পাবার জন্য তার স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছে, সে মানুষটি এখন আমাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। একটা জিনিস বুঝতেছি না দিদি, দিনু অধিকারী তোমার বিয়ে করতে চাচ্ছে না, তাহলে তোমারই বা এত জোরাজোরি করার কি আছে? তুমি একটা সুন্দরী মাইয়া, আর ওই বুইড়া বেটারে বিয়ে করার জন্য এত কিছু করতেছো কি জন্য? তুমি তা বুঝবে না। আমি যে সত্যি তারে ভালোবাসি, মামলা করে হলেও আমি তারে পেতে চাই।